আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছো। আমি এমবিবিকে আছি তোমাদের সাথে, ফ্রম ডিপার্টমেন্ট অফ ফার্মেসি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। তোমাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, রসায়নের জৈব যৌগ, তাই না? জৈব যৌগ যাকে হচ্ছে জীবাশ্ম জ্বালানি বলে, কেউ জৈব রসায়ন বলে, কেউ আবার হাইড্রোকার্বন বলে। ঠিক আছে। আচ্ছা, মূলত এই জীবাশ্ম জ্বালানির এই পার্ট হিসেবে এটা ব্যবহৃত হয়ে থাকে। ঠিক আছে, এবং আশা রাখি ভালো একটা ক্লাস হতে যাচ্ছে ইনশাল্লাহ। অনলাইনের ওয়ান অফ দ্য বেস্ট ক্লাস আশা রাখি ওয়ান অফ দ্য বেস্ট ক্লাস। অল্প সময়ে অনেক বেশি শিখতে পারবা, বেসিক টু অ্যাডভান্স লেভেলে সব শিখতে পারবা ইনশাল্লাহ। এবং প্রত্যেকটা জিনিস, এই যে স্লাইড যেটা দেওয়া থাকবে, মনে করো অনেকের দেখা গেছে যে সম্পূর্ণ বই পড়ে সামারাইজ কিছু বুঝি নাই, সে এটা যদি রিভিশন দাও ইনশাল্লাহ তুমি বুঝতে পারবা যে হ্যাঁ আমার সাজানো গোছানো আছে, যেটা বই পড়ে বুঝি নাই সেটা ইজিলি বুঝতে পারবে ইনশাল্লাহ। ওকে, ওয়ান অফ দ্য বেস্টেস্ট ক্লাস। ওকে ইনশাল্লাহ, আশা রাখি। ওকে ঠিক আছে, দেখো পরবর্তী অংশটুকু আমরা দেখি, তার মানে এখান থেকে তোমরা আশা করি পেয়ে যাবা। এখন দেখো, এই যে জৈব যৌগ, এটার কি খনিজ সম্পদ বা জীবাশ্ম, জীবাশ্ম বলার কারণ কি? ফার্স্ট অফ অল জীবাশ্ম জিনিসটা কি ভাইয়া? জীবাশ্ম বুঝি। আচ্ছা, জীবাশ্ম তোমাকে যদি একটু নর্মালি বলা হয়, এই যে জীব থেকে পাওয়া জীবাশ্ম, মানে জীব থেকে ভস্য হয়ে, ভস্য মানে কি, মানে পুড়ে গিয়ে, মানে ওটা দহন হয়ে একটা কোনো কিছু পাওয়া। এখন এটা হুট করে জীব থেকে কেন পাইলাম? দেখো আজকে এই তো পৃথিবীতে মানুষ বলো, গাছপালা বলো, এগুলা কি আজকেই নতুন না? এখন তো কোটি কোটি বছর আগে থেকে আসছে না? সো এই যে জিনিসগুলা, যে কোনো কোনো কিছু আগে যেমন মানুষ ছিল, গাছপালা বা যে কোনো মানে প্রাণ, সেটা উদ্ভিদ হতে পারে, প্রাণী হইতে পারে, যে কোনো প্রাণ, তারা মাটি চাপা পড়ে গেছে না যুগের যুগের মাধ্যমে, বিভিন্ন দুর্যোগ, ভূমিকম্প, বিভিন্ন কিছুর মাধ্যমে এই সবগুলা মাটির নিচে চাপা পড়ে গেছে। এই মাটির নিচে চাপা পড়ে গিয়ে এগুলাতে এনার্জি ছিল না? আমাদের প্রত্যেকটা জিনিসের মাঝে এনার্জি আছে। এই যে আমরা যে চলাফেরা করতে পারতেছি, কারণ এটা হইতেছে আমরা এই যে খাবার খাইতেছি, খাবার থেকে এনার্জি পাইছি, এই এনার্জিটা থাকে বন্ডে। কিসে থাকে বলো তো? বন্ড। দেখো না, ওই যে H2O, পানির সাথে অক্সিজেনে, তারপর কার্বন ডাই অক্সাইড, CO2, এগুলো একটার সাথে আরেকটা যেভাবে কানেক্টেড থাকে, এটা হইতেছে তাদের একটা বন্ড, মানে বন্ধন। যে এই বন্ধনে আবদ্ধ থাকে, এই বন্ধনে আবদ্ধ থাকতে গেলে তাদের একটা শক্তি লাগে। সো বন্ধনটা যদি ভেঙে যায়, শক্তিটা বের হয়। সো আমরা যে খাবার খাইতেছি, আমরা খাবার খাইতে একটা সলিড শক্ত খাবার। এই যে তুমি যে চাল ডাল বা এই যে ভাত তরকারি বা অন্যান্য যাবতীয় যা খাও, রুটি টুটি যেটা খাও, এটা কি বন্ধন থাকে না? খাওয়ার পর ওটা ভেঙে যায়। যখন এটা ভেঙে যায়, ওই যে বন্ধন যেটা আছে না, ওই বন্ধন থেকে শক্তি হয়। সেই শক্তিতে আমি হাঁটাচলা করতেছি, কথা বলতেছি, তোমার সাথে আলোচনা করতেছি, বুঝছো? তাহলে এই যে অংশটুকু, ঠিক তেমনই বিভিন্ন ধরনের প্রাণী, এই যে এখানে মাছের একটা চিত্র দেওয়ার চেষ্টা করা হয়েছে, কারণ কি এই বিভিন্ন, এটা একটা প্রাণ না? এই প্রাণ মনে করে মাটির নিচে চাপা পড়ে গেছে, এর ভিতরে অনেক শক্তি সঞ্চিত ছিল কিনা, সেই শক্তিগুলো আস্তে 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 এগুলা মাটির নিচে চাপা পড়ে বিভিন্ন ধরনের পেট্রোলিয়াম, এই যে আমরা পেট্রোলিয়াম, পেট্রোল, ডিজেল, তারপরে এই অকটেন ইউজ করি, তারপর হইতেছে এই পেট্রোল ডিজেল থেকে শুরু করে আমরা বাসা বাড়িতে যে এলপিজি ব্যবহার করি, তারপর হইতেছে এমনকি পিচ আছে না, পিচ কোথায় ইউজ হয়? রাস্তা, রাস্তা তৈরিতে। এই সব কিছু এগুলা থেকে পাওয়া যায়, বুঝছো? তো এটা যখন এইভাবে পাওয়া যায়, এবং এই অংশটুকু যেহেতু জীব থেকে এটা পাওয়া যাইতেছে, এই জন্য এটাকে বলা হয় জীবাশ্ম, বুঝছি? তো এই জীবাশ্ম থেকে হাইড্রোকার্বনের উৎপত্তি, হাইড্রোকার্বন বলো, বা এটাকে আমরা বলতে থাকি জৈব রসায়ন। জীব থেকে যে রসায়ন পাওয়া যায় সেটাকে বলা হয় জৈব রসায়ন। আর হাইড্রোকার্বন বলার অন্যতম কারণ হচ্ছে হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে তৈরি। ওকে ঠিক আছে, তাহলে আলটিমেটলি জীবাশ্মর ভিতর অনেক কিছু পড়ে, জীব থেকে পাইলেই সেটা জীবাশ্ম। সেটাকে আবার আমরা জৈব রসায়ন বলতে পারি, কারণ এই যে প্রত্যেকটা যা কিছু পাইতেছি, প্রত্যেকটা কিছু বিক্রিয়া হইতেছে না, ক্রিয়া বিক্রিয়া হইতেছে, এই ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে তার মানে এটা জীবের একটা সম্পর্ক আছে। এবং তারপর এর ভিতরে একটা স্পেশাল পার্টকে বলা হয় হাইড্রোকার্বন। আর তোমরা ক্লাস 9-10 তোমাদের স্পেশাল পার্ট হইতেছে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন হইতে গেলে হাইড্রোজেন আর কার্বন থাকতে হবে। ওকে, শুধু হাইড্রোজেন আর কার্বন ছাড়া অন্য কিছু আসে না, তখন তাকে আর হাইড্রোকার্বন বলা যায় না। তো সো এই জন্য তোমরা যেটাকে হাইড্রোকার্বন বলে থাকো, এটা হাইড্রোকার্বন শুধু নাম দিলে সীমাবদ্ধ হয়ে যায়, বরং এটাকে জৈব রসায়ন বললে আরও দেখা যায় যে তুমি প্রপার নাম দিতেছো। ওকে ঠিক আছে, আশা রাখি দেখো এই পয়েন্টগুলো কি তোমাকে এই যে এই স্লাইডের ভিতর যা আছে, পুরো বইটা পড়বা অবশ্যই, বইয়ের প্রত্যেকটা লাইন বাই লাইন একদম ধরে ধরে পড়বা। এবং তার পাশাপাশি তুমি যে এটা যদি পড়ো, দেখবে এখান থেকে তুমি প্রায় 90% প্লাস ইনফো পেয়ে যাবা। এবং বই থেকে পড়ে যারা বোঝা না, এখান থেকে পড়ে বুঝতে পারবে ইনশাল্লাহ। ওকে ঠিক আছে, সেই প্রচেষ্টাই করা হয়েছে। এবং দেখো এখান থেকে এই বন্ডগুলো ছিল, যা বলতেছি সব একটু ফিল করা যাইতেছে না? এই যে দেখো বন্ড, এটার সাথে এগুলো এক একটা কিন্তু অ্যাটম, এগুলো এক একটা অ্যাটম। মনে করো যে এই যে কি, এটা এটা মনে করো কার্বন, এটা কি কার্বন, এটা কি, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন। দেখছো এইভাবে থাকে আসলে, এইভাবে বন্ড হয়ে থাকে। এই যে দেখো এটা হলো কার্বন, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন।
সো এরা বন্ডেড থাকে। তো এইখান থেকেই এই বন্ড ভেঙে গেলে এনার্জি পায়। সো এইগুলা বিশেষ করে পৃথিবীর ভূপৃষ্ঠে জমা ছিল, সেগুলো ওই যে বিভিন্ন দেশে যেমন মধ্যপ্রাচ্যে বিভিন্ন আরবের যেগুলা দেশগুলো আছে তাদের ওখান থেকে বেশি পাওয়া যায় না। সো এখান থেকে দেখা গেছে প্রকৃতির পরিক্রমায় হয়তো বা এই জায়গায় বেশি জমা ছিল, সেখান থেকে পাওয়া যায়। বাংলাদেশে হয়তো বা খুব বেশি ছিল না, আমাদের জায়গাও কম, হয়তো আমরা তেমন কিছু পাই নাই। তো এই যে এটা হইতেছে মনে করি একটা সৃষ্টিকর্তা প্রদত্ত ন্যাচারালি পাওয়া এনার্জি। এই জাস্ট দেখো আরবের এই দেশগুলা শুধুমাত্র এই ন্যাচারাল এনার্জি পাওয়ার জন্য আজকে এত উন্নত, তাদের অন্য কোনো এক্সট্রা তেমন কিছু নেই। কিন্তু এটা কারণ এটা হইতেছে সরাসরি সম্পদ, মাটির নিচ থেকে তুমি সম্পদ বের করতেছো, বুঝছো? ঠিক আছে, দেখো এখান থেকে তাহলে খনিজ সম্পদ কি, ম্যাক্রো থেকে মাইক্রো, ম্যাক্রো বুঝি, ম্যাক্রো থেকে মাইক্রো, ম্যাক্রো মানে তুলনামূলক বড়, মাইক্রো মানে তুলনামূলক অনেক ছোট। ম্যাক্রো থেকে মাইক্রো প্রকৃতির প্রাচীন সঞ্চয় থেকে আধুনিক রসায়নের মূল একটি যাত্রা। এই ম্যাক্রো থেকে মাইক্রো সব জায়গায় চলে আসছে। ওকে, ঠিক আছে, দেখো পরবর্তী অংশটা আমরা একটু দেখার চেষ্টা করি। এই যে দেখো এই যে গল্পগুলো বললাম, দেখো তার সাথে সিনারিও মনে থাকা উচিত না? তুমি মনে না থাকতে, মনে না রাখতে চাইলেও তো মনে থাকা উচিত। এই ফিগারটা দেখলাম, এখানে দেখাই যাইতেছে মাছ, তারপর হইতেছে বিভিন্ন প্রাণী, তারপর উদ্ভিদ, এগুলো 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 মাটির নিচে চাপা পড়ে যাইতেছে। মনে থাকবে না? এটা লং লাস্টিং হওয়া উচিত। জীবাশ্ম এবং জীবাশ্ম জ্বালানির উৎপত্তি, এই যে দেখো প্রায় 500 থেকে 600 মিলিয়ন বছর আগে। 500 থেকে 600 মিলিয়ন, মিলিয়নের হিসাব বুঝি, 1 মিলিয়ন 10 লাখ, তার মানে কত? এই 500 মিলিয়ন মানে অলমোস্ট কত? অলমোস্ট 50 থেকে 60 কোটি বছর আগে। অনেক বছর না? এত বছর আগে মৃত উদ্ভিদ, ফাইটোপ্লাঙ্কটন প্রাণীর অবশিষ্ট। ফাইটোপ্লাঙ্কটন বুঝি, এই যে উদ্ভিদের ভিতর যেটা অতি ক্ষুদ্র মাত্রায় আছে না, এগুলো হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন। তারপর দেখবা জু প্লাঙ্কটন ফাইটোপ্লাঙ্কটন খেয়ে থাকে, বুঝছো? আচ্ছা, এই বিষয়গুলো আশা করি আরো ধাপে ধাপে আরো ক্লিয়ার বুঝতে পারো। এখন দেখো এই যে মাটির নিচ, এটা হইতেছে আমাদের সারফেস, ভূপৃষ্ঠের সারফেস। এর নিচে অনেক মাটির চাপা পড়ে আছে না? দেখো এর ভিতর অনেক লেয়ার হয়ে আছে। এখন মাটির নিচে যে চাপা পড়ে আছে, তুমি বলো কোনো গ্যাস বা কোনো কিছু যদি মাটির নিচে বা কোনো জায়গায় যদি রাখি, বা একটা যদি বালতির ভিতর তুমি বেশ কিছু ধরনের লোহা রাখছো, তারপর তুলা রাখছো, তারপর পানির কিছু উপাদান রাখছো, তারপর হইতেছে অন্যান্য বেলনে ভর্তি করে বাতাস রাখছো, কোনটা উপরে থাকে কোনটা নিচে থাকে? যেটা সবচেয়ে ভারী লোহার খণ্ড নিচে থাকবে, তার উপরে আর তার চেয়ে একটু হালকাটা থাকবে। যে তুলার খণ্ড ছিল সেটা কোথায় থাকবে? উপরে থাকবে। সো এখানে যে অংশটুকু আছে সবচেয়ে উপরের দিকে থাকে প্রাকৃতিক গ্যাস, কারণ এটা কি গ্যাস, কারণ এটা গ্যাসের দিকে, এটা দেখো তুলনামূলক উপরে। তার একটু নিচের দিকে থাকে পেট্রোলিয়াম, এবং অনেক নিচের দিকে থাকে হচ্ছে কয়লা। কয়লা ভারী জিনিস না, বুঝতেছ? এখন দেখ এগুলা কি হয়, বিভিন্ন উচ্চ চাপ, এই উচ্চ তাপ মানে অনেক তাপমাত্রা এবং অনেক চাপের মাধ্যমে যখন মিলিয়ন মিলিয়ন বছর ধরে ভিতর দিকে থাকে, তখন এগুলা কি হয়, এই যে আমরা যে পেট্রোল ইউজ করতেছি না, এগুলাতে পরিণত হয়, পরে এগুলাকে পাওয়া যায়। ওকে, ঠিক আছে। এগুলো মূল উপাদান হলো কার্বন এবং হাইড্রোজেন। মূল উপাদান কি কি ভাইয়া? কার্বন প্লাস হাইড্রোজেন। তার মানে এই যে কার্বন প্লাস হাইড্রোজেনের সমন্বয়ে যে যৌগ তৈরি হয় তাকে কি বলা হয়? হাইড্রোকার্বন। এই যে দেখো এটাকে কি বলা হয়? হাইড্রোকার্বন। ওকে, ঠিক আছে, দেখো আমরা পরবর্তী অংশটা দিই। আচ্ছা দেখো প্রাকৃতিক গ্যাস বা ন্যাচারাল গ্যাস, এই ন্যাচারাল গ্যাসের এই যে উপাদান, আচ্ছা দেখো এই ইনফোগুলা মানে একটু তোমাদের বইয়ে আপডেট হয়, মাঝে মাঝে আপডেট হয়। মনে করো যে আজ থেকে 10 বছর আগে বাংলাদেশে এই পরিমাণ প্রাকৃতিক গ্যাস, এই পার্সেন্ট পাওয়া গেছে, বা প্রাকৃতিক গ্যাসের ভিতরে এই উপাদানগুলো ছিল। কিন্তু হয়তো বা তোমাদের আপডেটেড বইয়ে মাঝে মাঝে এগুলো একটু ইনফো চেঞ্জ হইতে পারে। সো তোমাদেরকে আমি অবশ্যই বলবো এই অংশটুকু, শুধু এই অংশ, যেহেতু পার্সেন্টেজের হিসাবগুলো না, এই অংশটুকু যে কোনো সময় আপডেট হইতে পারে। সো এখানে আপডেট হইলে তোমাদের বইটা অবশ্যই দেখে দেবো। তো এটা কি করব, আপডেট নিউজ, আপডেট পেতে কি করব, কারণ এটা মনে করে আজকে যে ক্লাস করতে সে হয়তো আরো কয়েক বছর পর কেউ যদি ক্লাস করে, তার বইয়ের সাথে যদি হুবহু না মিলে, তাই না? সো এই জন্য কি করব, এটা আপডেট বই থেকে দেখে নেবো, আপডেট বই থেকে দেখে নেব। ওকে, পারা যাবে না? আপডেট বই থেকে দেখব, ঠিক আছে? ওকে, দেখো তাহলে এখানে বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসটা অনেক পিওর, বুঝছো? বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসে প্রায় 95 থেকে 99% মিথেন থাকে, বেশ ভালো পরিমাণ পিওর মিথেন থাকে। ওকে, ঠিক আছে। তারপর নর্মালি এই যে অন্যান্য দেশের যে প্রাকৃতিক গ্যাস আছে তার ভিতরে বেশ কিছু থাকে, যেমন হচ্ছে মিথেন থাকে প্রায় 80%। মিথেন কত পার্সেন্ট? 80%। বাংলাদেশে মিথেন কত পার্সেন্ট? 95 to। এই জন্য বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসটা তুলনামূলক পিওর, বুঝছো? এটা থাকে। তারপর পাশাপাশি দেখো ইথেন থাকে, এগুলোর নাম কি বুঝতেছ কিছু? আচ্ছা, ইথেন 7%, প্রোপেন 6%, বিউটেন বা আইসোবিউটেন এটা আবার 4%, পেন্টেন থাকে 3%। ওকে, আবারও বলতেছি বই থেকে আপডেটটা অবশ্যই দেখে নিবা, ঠিক আছে? এরকম বিভিন্ন পরিমাপ থেকে থাকে। এই যে তোমরা এইরকম একটা ছক দেখছো, তাই না? আচ্ছা, এটা একটু ফিল করা, এটা আসলে কি, এই জিনিসটা কি? এই যে দেখো
আমরা মাটি থেকে যখন এই যে বললাম না অনেক কিছু চাপা পড়ে যে ফসিলগুলো পড়ে গেছিল না, এগুলা কেমন করে পাইপ লাইনের মাধ্যমে নিচ থেকে উঠানো হয়েছে। এই মাটির নিচ থেকে বালি উঠানো দেখছো, বালি বালি বা ওই যে ডিপ ডিপ শ্যালো দেখছো না, ডিপ শ্যালো মাটির গভীরে থাকে, সেখান থেকে পানি উঠায়। ঠিক এইরকম এইভাবে বালি উত্তোলন হয়। বালির ক্ষেত্রে কি করা হয়, মাটির নিচ থেকে এইভাবে মনে করো যে আমাদের যে পাইপ বা আমরা যে এই যে সাবমার্সিবল পাম্প বলো বা আগে যে টিউবওয়েল ছিল, এটার পাইপের কি ছিল, পাইপের নিচের দিকে ক্ষুদ্র ক্ষুদ্র কাটা কাটা ছিল এবং নিচে এমনভাবে ব্লক করা দিত যে সেখানে শুধু ফ্রেশ পানি ছাড়া বালি ঢুকতে পারবে না, এরকম করা ছিল। পাইপলাইন কখনো দেখছো কিনা, যারা দেখছো তারা বলতে পারবা যে নিচে যে পাইপটা ঢোকানো হয় না, এই যে সাবমার্সিবল পাম্প, নিচের দিকে কেমন পাইপ থাকে, মানে এমন পাইপ থাকে, এমন করে এইরকম পাইপ, এই পাইপে ছোট ছোট খাস কাটা অল্প 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 ছিদ্র আছে। তো অল্প অল্প ছিদ্র থাকার অর্থ কি, তোমার এর ভিতর কি বড় বড় মনে করো পাথর, হ্যাঁ ফিল্টারের কাজ করে। তো এই ফিল্টার দেওয়া থাকে বলে আমরা কি পাই, ফ্রেশ পানি পাই। ওকে ঠিক আছে। অ্যান্ড যখন এটা বালি উত্তোলন করা হয় তখন এই ফিল্টারটা এরকম থাকে না, ওটা বড় বড় হয়। তার মানে কি বালি উঠতে পারে, পানির সাথে বালি ওঠে। আর এগুলাও ঠিক সেই রকম ভাবে আরো আরো এটা প্রসারিত করা হয় এই কারণে এর মাধ্যমে সব ধরনের এই যে ফসিল যেগুলো ছিল সবগুলো বের হয়ে আসে। এখন সবগুলো যে বের হয়ে আসে না, এগুলো অনেকটা ময়লার মতো। মবিল দেখছো, মানে এই যে একদম কালো মবিল, এবং মবিলের চেয়ে ঘন একটা জিনিস। এখন বিষয়টা হলো আমরা তো বাইকে যেটা ব্যবহার করি বা ক্যারোসিন পেট্রোল, এগুলো তো অনেক ফ্রেশ, তাই না? তো এই যে মবিলের মতো আছে না, ওটা এই যে বড় একটা চুল্লির ভিতর দেওয়া হয়। দেখো এই বড় একটা চুল্লি, এই চুল্লির ভিতর দিয়ে একে তাপ দেওয়া হয়, অনেক নিচ থেকে অনেক হিট দেওয়া হয়। হিট দিলে ওর ভিতর তাপ হইতে 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 ওই যে তুলনামূলক যারা হালকা তারা উপরে থাকে, ভারী আর নিচে আরেকটু নিচে আরেকটু নিচে আরেকটু নিচে, এইভাবে ক্রমান্বয়ে থাকে। একদম দেখবে উপরের দিকে থাকে হইতেছে পেট্রোলিয়াম, তার নিচে থাকে গ্যাসোলিন, তার নিচে থাকে ন্যাফতা, তার নিচে থাকে কেরোসিন, তার নিচে ডিজেল, তার নিচে লুব্রিকেটিং তেল, তার নিচে থাকে জ্বালানি তেল, নিচে থাকে বিটুমিন বা পিচ। এই যে আমরা পিচ ঢালাই করি না, এটা লেয়ার হয়, আমরা পাই কিন্তু একটা জিনিস, কিন্তু যখন তাপ দেয় ভিন্ন ভিন্ন হয়। বুঝতেছ? এই সেম জিনিসটা বুঝি না তো আমরা, বুঝতে পারতেছি না। এক জিনিসই, এই যে দেখো এখানে পেট্রোল, এটা আমরা বাইকে ব্যবহার করি, ন্যাফতা এই যে কেরোসিন এটাও ব্যবহার করা হয়, এই ডিজেল, ডিজেল কোথায় ব্যবহার করি, এই যে ট্রাক বা এগুলোতে, এগুলো ব্যবহার করা হয়, বুঝছো? কিন্তু নিচের দিকে যেটা থাকে সেটা হলো পিচ। বুঝতেছি? এখন দেখো একটু একটু ক্লিয়ার হয়েছে না? তারপর দেখো পেট্রোলিয়াম এবং আংশিক পাতন, এখানে এই যে এই প্রক্রিয়াকে বলা হয় পাতন। কি ভাইয়া? পাতন। ওকে দেখো অপরিশোধিত তেল, অপরিশোধিত তেলকে বলা হয় ক্রুড অয়েল। ক্রুড অয়েল। ওকে, একটা মজার বিষয় হইতেছে, আমি ফার্মেসিতে পড়াশোনা করতেছি, আমাদের মেইন কাজ হচ্ছে মেডিসিন তৈরি করা বা ড্রাগ তৈরি করা যেটাকে বলা হয়। তো এই ক্ষেত্রে আমরা এখন পড়তেছি ক্রুড ড্রাগ। দেখো এটা আমার কথা মনে পড়ে গেল, তোমরা যখন আরো বড় হবা, কেউ যদি ফার্মেসি বা মেডিসিন সেক্টরে আসো তাহলে তারা বলতে পারবা এটাকে বলা হয় ক্রুড ড্রাগ। দেখো ক্রুড ড্রাগ, বুঝছো? আচ্ছা ক্রুড ড্রাগ জিনিসটা কি? আচ্ছা ক্রুড ড্রাগস, ওকে, এই ক্রুড ড্রাগস হইতেছে যে প্রকৃতি থেকে সরাসরি যেটা পাওয়া যায়, মানে কোনো আমি পত্রকে কোনো প্রক্রিয়াকরণ করলাম না, মানে গাছে একটা ডাল কাটলাম, সেই ডাল থেকে ওষুধ পাইলাম, সেটাই খাইতেছি। তার মানে কোনো প্রক্রিয়াকরণ যদি না করি সরাসরি যে ওষুধটা পাই সেটাই কি বলা হয়? এই এটা হইতেছে ক্রুড অয়েল, বুঝছো? তার মানে সরাসরি আমি প্রকৃতি থেকে যেটা পাইলাম সেটা, এটাকে বলা হয় অপরিশোধিত অয়েল। বুঝছো? আমার জিনিস মনে পড়ে গেল যে আমরা ক্রুড ড্রাগ পড়াশোনা করি, বুঝছো? যারা ফার্মেসি বা মেডিসিন সেক্টরে পড়ে তারা দেখবা বলে ক্রুড ড্রাগস। ওকে, আচ্ছা দেখো তাহলে এইরকম মেডিসিনে যেরকম ক্রুড ড্রাগস থাকে ঠিক সেই রকম এখানে কি আছে? ক্রুড অয়েল। তাহলে ক্রুড অয়েল মানে কি? অপরিশোধিত। এখন অপরিশোধিত কি জন্য? কারণ এখানে কি কি থাকে দেখো, এখানে আমরা বিশেষ করে যদি দেখি, এখানে আমরা দেখতে পাবো অস্বচ্ছ অবস্থায় আছে, দুর্গন্ধযুক্ত এবং সরাসরি ব্যবহারে অনুপযোগী। মানে ওই যে তুমি যে সরাসরি যে উঠাইলে ওটা কি অনেক বেশি ঘন, এবং ওটা তুমি এই যে আমরা যে পেট্রোল ইউজ করব বা বাইকে ইউজ করব বা অন্য কোনো ডিজেল হিসেবে ইউজ করবো, এইরকম কোনো অবস্থাতে থাকে না। ওটাকে আবার কী করতে হয়, এর ভিতর নিয়ে তাপ দিতে হয়, দিয়ে তারপর লেয়ার পেয়ে পেয়ে আস্তে আস্তে ওটাকে ব্যবহার করতে পারি। ওকে, তারপর সমাধান হিসেবে কি করতে হয়? স্ফুটনাঙ্কের বয়লিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট জানি না, এটা হচ্ছে শুরুর দিকে 2 নম্বর চ্যাপ্টারে আমরা জেনে আসছি আশা করি। বয়লিং পয়েন্টের উপর ভিত্তি করে এটাকে আংশিক পাতন করা হয়। কোন ধরনের পাতন ভাইয়া? আংশিক পাতন। বেশ কিছু ধরনের পাতন আছে, এটা ইন্টারমিডিয়েট গিয়ে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো যে অনেক কয়েকটা ধরনের পাতন আছে। ওকে, একটু আইডিয়া পাইছি কি কাজ করা হয়। ওকে, পরবর্তী অংশটা দেখি। এই যে এই একটা পেজ বলতে পারো যে সবচেয়ে ঝঞ্ঝালের পড়া, মনে থাকে না? আবার হইতেছে কষ্টকর পড়াশোনা, সেই পড়াশোনাটাকে একটু সহজ করার জন্য একটা স্লাইড, এই একটা স্লাইড তোমরা চাইলে একটু স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো, বুঝছো? একটা স্লাইড দেখতে পারবে যে এখান থেকে মোটামুটি তুমি অনেক কিছু পেয়ে যাবে। মানে যেই জিনিসটা হয়তো বা এমনি মনে রাখা যায় না, সেই জিনিসটা এখান থেকে অনেক ইজি হবে। দেখো যেমন পেট্রোলিয়ামের বিভিন্ন অংশ এবং তাদের ব্যবহার, যেমন এখানে দেখো যে তাপমাত্রা যদি বলি, 1 নম্বর কি ভাইয়া?
0 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যদি 0 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকে তখন সেটাকে বলা হয় এলপিজি গ্যাস, পেট্রোলিয়াম গ্যাস। ওকে, এলপিজি মানে কি? এলপিজি মানে কি বলতো? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এল ফর লিকুইফাইড, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। ওকে, এখানে কার্বন সংখ্যা কয়টা থাকে ভাইয়া? কার্বন থাকে 1 থেকে 4টা। এই যে এক্সাম্পল দেখো, এটা কি, এটা কিসের ছবি? এটা সিলিন্ডার ছবি না? এটা সিলিন্ডারে ব্যবহার হয়। তারপর দেখো একদম ফিগার আউট করে, মানে তুমি মনে না রাখতে চাইলেও এই ফিগার দেখলেও তো মনে থাকা উচিত। ওকে, তারপর দেখো 2 নাম্বার হইতেছে 21 থেকে যদি 70 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হয় তখন সেটাকে বলা হয় পেট্রোল। এই যে আমাদের অতি পরিচিত পেট্রোল বা গ্যাসোলিন, এটাকে বলা হয়, এটা কি 5 থেকে 10 কার্বন। এই যে এটা কি দেখো, এটা ইঞ্জিনে ব্যবহার করা হয়, বিভিন্ন ধরনের ইঞ্জিনে। তারপর 71 থেকে 120 ডিগ্রি সেলসিয়াস, এটাকে বলা হয় ন্যাফথা। এটার কার্বন সংখ্যা কয়টা ভাইয়া? 7 থেকে 14টি। এটা কোথায় ব্যবহার করা হয়? বিভিন্ন ধরনের কেমিক্যালি কাজ করার জন্য এটা ব্যবহার করা হয়। তারপর 121 ডিগ্রি থেকে 170 ডিগ্রি সেলসিয়াস, এটা ক্যারোসিন। এই যে অতি পরিচিত ক্যারোসিন, কেরোসিন তো আমরা সরাসরি ব্যবহার কম করি, তো এটা বেশ কিছু কাজে লাগে। এখানে কত কার্বন? 11 থেকে কয়টা থাকে ভাইয়া? 16টা। এবং এটা ব্যবহৃত হয় কোথায়? দেখবা যে জেট ইঞ্জিনে, এই যে বিমান চালাইতে কোনটা ব্যবহৃত হয়? কেরোসিন। বুঝছো? মানে জিনিসটা একটু প্রথম শুনেতে আমি একটু অবাকই হয়েছিলাম যে এত বড় প্লেন, একটা হাই ফাই ব্যাপার স্যাপার, সে সামান্য কেরোসিন দিয়ে চলে। বুঝছো? তো এর কিছু ভার্সন আছে। বুঝছো? তারপর দেখো, তারপর এখানে 171 ডিগ্রি থেকে 270 ডিগ্রি সেলসিয়াস, এটাকে এখানে আসে হইতেছে ডিজেল। এই যে ডিজেল কোথায় ব্যবহৃত হয় বলো তো? ডিজেল ব্যবহৃত হয় দেখবা যে ট্রাকে, এই যে বিভিন্ন ধরনের যানবাহনের যে ট্রাক, সেখানে ব্যবহৃত হয়, ট্রাক, বাস, এগুলাতে ব্যবহৃত হয়ে থাকে। এখানে কার্বন সংখ্যা থাকে সি কার্বন, কার্বন সংখ্যা হচ্ছে 17 থেকে 20। ওকে, তারপর দেখো আমরা যদি দেখি 271 থেকে 340, এটাকে বলা হয় প্যারাফিন মোম। কি ভাইয়া? প্যারাফিন মোম, কার্বন সংখ্যা 220 থেকে মানে কার্বন সংখ্যা 20 থেকে হচ্ছে 30টা। এটা কোথায় ব্যবহৃত হয় জানো? এটা টয়লেট্রিজ এবং পেট্রোলিয়াম, মানে বিশেষ করে ভ্যাসলিন, এই যে ভ্যাসলিনের ছবি দেখা যাচ্ছে না, তাহলে ভ্যাসলিনে কে ব্যবহৃত হয়? প্যারাফিন মোম। মানে চিত্রটাও না একদম সুন্দর হয়েছে, বুঝছো? ওই মাপ মতো দেওয়ার মতো জিনিসটা, ওটা কি ভ্যাসলিনে। তারপর দেখো, যদি দেখো কখনো 340 ডিগ্রি সেলসিয়াসের থেকে বেশি, কত কার থেকে, তখন সেটাকে বলা হয় পিচ। এই যে আমাদের পিচ, যেটা রাস্তাঘাটে ব্যবহৃত হয়, আমাদের এমপি মন্ত্রীরা আমাদের থেকে ছিনিয়ে নেয়, তাই না? আমাদের যে অধিকারটা এমপি মন্ত্রীরা ছিনিয়ে নেয় সেটা হইতেছে এই পিচ। ওকে, এটা কি কার্বন থাকে 30-এর বেশি এবং সেটা রাস্তা তৈরিতে ব্যবহৃত হয়। ওকে, বুঝতে পারছি? পারা যাবে তো না? ওকে, দেখো পরবর্তী অংশটুকু দেখো। এখন আমরা একটু পড়াশোনায় আসি। এতক্ষণ একটু গল্প স্বল্প হইলো, বুঝছো? এখন আমরা একটু পড়াশোনায় আসি। এগুলা হইতেছে শুধুমাত্র এমসিকিউতে আসার মতোই জিনিস। এখন আমরা পড়াশোনায় আসি। পড়াশোনার ক্ষেত্রে যদি আমরা বলি হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন কাকে বলা হবে বলো তো? সংজ্ঞা যদি বলা হয়, যে সকল যৌগ শুধুমাত্র কি থাকে, কার্বন থাকে এবং হাইড্রোজেন থাকে, এদের দ্বারা গঠিত যৌগকে কি বলা হয়? হাইড্রোকার্বন বলা হয়। যেমন হইতেছে একটা পরিচিত মিথেন দেওয়া রাখছে, CH4, মিথেন। তারপর কি বেনজিন। বেনজিনটা কিরকম ভাইয়া? এই যে এইরকম সরবজ, তাই না? ম্যাথে যে সরবজ শিখছো না, ওই সরবজ। এই যে এইরকম এইরকম এইরকম, এটাকে বলা হয় বেনজিন। ওকে, ঠিক আছে। এগুলা কেমনে কি গঠন হয় সব কিছু আমরা ধাপে ধাপে শিখবো। এর ভিতরে কে কে আছে? কার্বন এবং হাইড্রোজেন আছে। এর ভিতরে কি আছে? C6H6, কার্বন এবং হাইড্রোজেন আছে না, এই জন্য এটাকে বলা হয় হাইড্রোকার্বন। ওকে, ঠিক আছে। এখন এই যে হাইড্রোকার্বন দেখলাম, এই হাইড্রোকার্বন এগুলো আসলে দেখতে কিরকম, এগুলো তোমাকে দেখাবো। চলো দেখি আমরা একটু এগুলো দেখাই যে কেমনে কি থাকে। তোমাকে যদি আমরা একটু যদি এগুলা যদি একটু দেখাই, আশা করি তোমার মনে থাকবে, ইজি হবে ইনশাল্লাহ। আচ্ছা দেখি, চলো তোমাকে এগুলা আগে আমরা একটু দেখাই। এই জিনিসগুলা দেখো, কত সুন্দর সবকিছু ডিটেইল দেখানো সম্ভব ইনশাল্লাহ। আচ্ছা, এই যে দেখো আমাদের অতি পরিচিত যে এই যে মিথেন দেখলাম না, মিথেনটা আসলে কেমন দেখো, মানে তুমি সবকিছু দেখতে বুঝতে বাধ্য। এই যে এটা কি জানো? আচ্ছা, এটা হইতেছে দেখো, এখানে তো তোমার এইভাবে দেওয়া আছে। আমরা যদি এখানে ভিভারের পাশাপাশি সাইডেও দেখি, এই যে এটা হইতেছে কার্বন ডাই অক্সাইড। বুঝছো? এটা কি ভাইয়া? কার্বন ডাই অক্সাইড। এই যেটাকে তোমরা এইভাবে লেখো না, এইভাবে লেখো CO2, দুই পাশে দুইটা বন্ধন দিয়ে থাকে, এটা তুমি লেখো লেখার ভাষায়। আর এটা হইতেছে সেই কার্বন। ওকে, কার্বন ডাই অক্সাইড। এই যে দেখো মাঝখানে এটা কি ভাইয়া? মাঝখানে এটা হইতেছে কার্বন, আর দুই পাশে দুটো হলো অক্সিজেন। বুঝতে পারছো? ওকে, দেখো এখন যদি তোমার এই যে মিথেনের কথা বলি, মিথেন মানে কি? CH4 না? এই যে দেখো CH4, এই যে দেখো, এই যে এটা হইতেছে তোমার CH4। কিরকম দেখো দেখো দেখো, একটু কিরকম অ্যাঙ্গেল কিন্তু বাঁকা হয়ে থাকে। এই যে অ্যাঙ্গেল কিন্তু, এই যে একটু ঘুরাই দেই, দেখো দেখতেছো ঘুরতেছে, দেখো দেখো এই পাশে। তার মানে এই যে জিনিসটা, এটা যদি আমরা একটু দেখি দেখো, তাহলে একটু বুঝতে পারবা ক্লিয়ারলি।
যে কোথায় কি মাঝখানের এটা যেটা। আচ্ছা এটা একটু বন্ধ করে দিই। এই যে মাঝখানের এটা, এটা কি ভাইয়া? আচ্ছা আমি কলমটা অন করি, তারও পেন। ওকে, এটা হইতেছে কার্বন। এটাকে উপর দেখা যাইতেছে, পেনটা অন হয়ে যাওয়ার কথা। এটা হইতেছে কার্বন। আর এই পাশে এটা কি ভাইয়া? এটা হইতেছে হাইড্রোজেন। এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন। বুঝতে পারছি? তাহলে এটা কার্বন, এই পাশে এই পাশে এই পাশে হাইড্রোজেন। আচ্ছা এটা হলো তোমার কি বলতো, মিথেন। মিথেন দেখলাম। তারপর মনে করো তোমার বেনজিন যদি দেখি, একটু বেনজিন দেখাও। বেনজিন কিরকম? বেনজিন, ওকে বেনজিন। এই যে বেনজিন, এই যে দেখো, এই যে যে চক্রটা দেখছো না, সেই চক্রটা আসলে কেমন দেখো, কত সুন্দর একটা জিনিস। এই যে দেখো, এখন একটু ঘুরাই দাও, দেখো দেখো, এই যে চক্র, তুমি দেখছো শুধু চক্র, দেখো একটু অ্যাঙ্গেল থেকে দেখো, একটু উপর থেকে দেখো, এই যে এই দিক থেকে দেখতে কেমন লাগে, এই দিক থেকে দেখতে কেমন লাগে, বুঝছো? এই যে এগুলো এক একটা 1 2 3 4 5, আর এই পাশে হাইড্রোজেন, হাইড্রোজেন গুলো থাকে। এই যে আমি আমি কি করলাম, একটু পর পর একটা করে দ্বিবন্ধন দিয়েছিলাম না, মনে পড়ে? 2 3 জায়গায় 3টা দ্বিবন্ধন দিয়েছিলাম, এগুলো হয়তো 3 জায়গায় 3টা দিব। তুমি কোনটা কিভাবে আসে, কেমনে আসে, সব কিছু দেখতে পারবে ইনশাআল্লাহ। ওকে, পরীক্ষায় আসে কিভাবে, পাশাপাশি সামনে তো বিজ্ঞানী হইতে হবে, তাই না? আমি আশা রাখি আমাদের স্টুডেন্টগুলো সব বিজ্ঞানী হবে এবং তারা বুঝবে, সব কিছু ফিল করতে পারবে। তো সেই জন্য তাকে বুঝতে হবে কেমনে কি থাকে, পারা যাবে না বলো? ইনশাআল্লাহ, ঠিক আছে। ওকে, তাহলে এই জিনিসগুলো আমরা একটু আপাতত ইতি ইতি রেখে এই জিনিসগুলো আমরা একটু শেষ করে দিই তার। আচ্ছা, পরবর্তী অংশটুকুতে এখানে আসি, আমরা একটু এখানে চলে যাই, দেখি আসো আমাদের যে বোর্ডে। ওকে, এটা তোমাদের একটু দেখানোর দরকার ছিল এবং তোমাদের প্রয়োজন মতো আমরা দেখাইতে পারবো, এটা শুধু তোমাকে বোঝানোর জন্য এখানে আসলাম। ওকে দেখো, তাহলে যেখানে আসলাম, এখানে এখানে আমরা ছিলাম না। এখন এই যে মিথেনও দেখছো, বেনজেনও দেখছো, পাশাপাশি কার্বন ডাইঅক্সাইড, পানি কিভাবে থাকে, সব কিছু তোমাকে দেখানো সম্ভব। এখন দেখো হাইড্রোকার্বন, হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে গঠিত। এখন হাইড্রোকার্বনকে যদি আমরা ভাগ করি ভাইয়া, এটাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে বলো তো? 2টা। আচ্ছা, একটা হচ্ছে অ্যালিফ্যাটিক। অ্যালিফ্যাটিক এটা কিভাবে বলা হয়েছে, এটা কিছু কিছু প্রাথমিক অবস্থায় পাওয়া গেছে, কিছু পাওয়া গেছে চর্বি থেকে। কি থেকে? চর্বি জাত থেকে পাওয়া গেছে, এই জন্য নাম রাখা হয়েছিল অ্যালিফ্যাটিক। আবার কিছু কিছু উপাদান এমন আছে এদেরকে একটা সুগন্ধ ছিল, একটা স্মেল ছিল, এই জন্য এদেরকে ভাগ করা হয়েছে অ্যারোমেটিক। তার মানে ফার্স্ট অফ অল এটাকে ভাগ করা হলো কয় ভাগে ভাইয়া? 1 2। একটাকে কি বলা হয় ভাইয়া? অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। অ্যালিফ্যাটিক মানে কি? চর্বি জাত, প্রাণীর চর্বি থেকে পাওয়া গেছে। আরেকটা কি ভাইয়া? অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যারোমেটিক মানে কি? সুগন্ধযুক্ত। তার মানে ফার্স্ট অফ অল যেগুলো পাওয়া গেছিল সেগুলো কি ছিল? সুগন্ধযুক্ত। অ্যারোমেটিকের অনেক প্রকারভেদ আছে, অ্যারোমেটিকের অনেক প্রকারভেদ আছে, কিন্তু মজার বিষয় হচ্ছে এটা তোমাদের 9 10-এ নেই। 9 10-এ লাগবে না, বুঝছো? 9 10 লাগবে, তোমাকে একটু একটু ধারণা দিই, দেখো 9 10 এটা লাগবে না। ইন্টারমিডিয়েটকে দেখবা যে এখান থেকে অনেক কিছু আছে। আর সবচেয়ে মজার বিষয় হইতেছে এই যে আমি আমার জায়গা থেকে দেখতেছি, আমরা এই যে মেডিসিন নিয়ে পড়াশোনা করতেছি, আমাদের এর চেয়ে এর দরকার বেশি। তোমাদের এটা বাদ দেওয়া হয়েছে, এটাতে কিছু নেই তোমাদের, বুঝছো? শুধু বলে দেওয়া আছে একটা বেনজিন, একটা ন্যাফথালিন, 2 3টা মৌলের নাম বলে, যোগের নাম বলে দেওয়া আছে, বাস কি আসছে। কিন্তু আমরা এই যে মেডিসিন খাও না, প্যারাসিটামল খাও, তোমার হচ্ছে অমিপ্রাজল খাও, বিভিন্ন গ্যাস্ট্রিকের বড়ি, অ্যান্টিবায়োটিক যা খাও, সব কিছু কোনো না কোনোভাবে এর সাথে কানেক্টেড। এখান থেকে কম মেডিসিন পাওয়া যায়, মেডিসিন পাওয়া যায় কোথায় থেকে? এখান থেকে। সো এটা কখন পড়বো? তোমরা যখন আমার পর্যায়ে আসবে তখন পড়বে, বুঝছো? এখন আপাতত এটা লাগতেছে না। তো এটা কোন কাজে বেশি ব্যবহৃত হয়? মেডিসিন। ওকে, মেডিসিনে ভালো কাজে দেয়, ঠিক আছে। আচ্ছা দেখো, এখন এই দিকে আসি, তার মানে এই অংশটুকু তোমার বাদ, অল্প একটু জানবো, সামান্য একটু নলেজ দেবো, আর এই দিকেই সব কিছু দেখো। তারপর এখান থেকে যদি আরেকটু পরের অংশটুকুতে একটু আসি, তাহলে আমরা যেটা দেখতে পাবো সেটা হইতেছে কি, এটা কি অ্যালিফ্যাটিক। অ্যালিফ্যাটিককে আবার 2 ভাগে ভাগ করা যায়। কয় ভাবে ভাইয়া? একটা হইতেছে মুক্ত শিকল। কি ভাইয়া? মুক্ত শিকল। আরেকটা হলো বদ্ধ শিকল। আচ্ছা, এগুলা কি বুঝতেছি, আসলে বুঝতেছি কিনা সেটা আগে আমরা একটু দেখি। তাহলে 2 ভাগে ভাগ করলাম, একটা ছিল অ্যালিফ্যাটিক, আরেকটা ছিল অ্যারোমেটিক। অ্যালিফ্যাটিককে কয় ভাগে ভাগ করলাম? 2 ভাগে। আচ্ছা দেখো, তার মানে আমি তোমাকে যদি বলি এই যে অ্যালিফ্যাটিককে ভাগ করছিলাম 2 ভাগে, তাই না? আচ্ছা, এখানে আমি ছোট্ট করে যদি লিখি, একটা হলো অ্যালিফ্যাটিক, তাই না? অ্যালিফ্যাটিক। আচ্ছা, অ্যালিফ্যাটিক, অ্যালিফ্যাটিককে কি কিভাবে ভাগ করছিলাম ভাইয়া? অ্যালিফ্যাটিক কয় প্রকার বলো তো? অ্যালিফ্যাটিক ছিল 2 প্রকার। 2টা কি কি? একটার নাম কি ভাইয়া? একটা হইতেছে মুক্ত শিকল, যেহেতু আমরা এটা নিয়ে কাজ করব, একটা হলো মুক্ত শিকল। আচ্ছা, মুক্ত বলতে কি বোঝো বলো তো? মুক্ত শিকল বলতে কি বোঝো তুমি? একটা মুক্ত শিকল, আরেকটা কি ভাইয়া? বদ্ধ শিকল, তাই না? আচ্ছা, এইটার মিনিং কি আসলে, মুক্ত শিকল এবং বদ্ধ শিকল? ওকে, এগুলো কি, এটা এত সেন্সিটিভ, বুঝছো? মশা মাসি উঠলেও এ বুঝতে পারে। সো ও একটু টাচ করে গেলে ও আঁকা আঁকি শুরু করে দেয়। ওকে দেখো, এখন যে অংশটা, এখন দেখো মুক্ত শিকল, এই যে কার্বন মিথেন দেখছো না, এগুলা প্রত্যেকটা কার্বনের হাত হইতেছে 4টা। কয়টা?
কার্বনের 4টা বন্ড আছে। সবসময় এই যে জৈব যৌগ পুরাটা করো, সবসময় কার্বনে কয়টা বন্ড? 4টা বন্ড। মানে এই 4টা এক পারমাণবিক অর্থাৎ এক যোজনী সমৃদ্ধ, এক যোজনী যারা আছে তাদের সাথে 4 জনকে যুক্ত করতে পারে। যেমন এই যে মিথেন যেটা দেখলাম, মিথেন কি পড়ছিলাম ভাই? CH4। এর অর্থ কি? এটা কিভাবে থাকে জানো? দেখালাম না ওখানে, কার্বন মাঝখানে ছিল, চারপাশে 4 জন ছিল। সেটাকে আমরা লেখার জন্য, লেখার সুবিধার্থে আমরা এইভাবে লিখি, দেখো C1 2 3 4, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। বুঝতেছি? এখন দেখো যদি আমরা এইভাবে কখনো যদি এইভাবে যদি লিখি, যেমন মনে করে হইতেছে এই যে একটা দেখো কার্বন, আরেকটা কার্বন, আরেকটা কার্বন। প্রত্যেক কার্বনে কয়টা হাত দরকার ভাইয়া? প্রত্যেক কার্বনে কয়টা হাত দরকার? অবশ্যই 4টা হইতে হবে। এখন দেখো এই কার্বনের এই পাশে একটা হাত আছে না, এই হাতটা কি জানো? এর পাশ থেকে একটা, এর পাশ থেকে একটা বন্ধন গঠন করছে। ওই যে তোমরা যখন ইলেকট্রন দেখছো, একটা হচ্ছে শেয়ারিং ইলেকট্রন, কি 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 ধরনের বন্ধন হয়ে থাকে তোমরা 9-10 মূলত পড়ছো, আয়নিক বন্ধন আর সমযোজী বন্ধন। মনে পড়ে? আয়নিক বন্ধনে কি করে? ইলেকট্রনগুলো ত্যাগ করে আর আরেকজন ইলেকট্রন গ্রহণ করে। সমযোজী বন্ধনে ইলেকট্রন শেয়ার করে থাকে। তো এরা সবাই সমযোজী বন্ধন, অবশ্যই সমযোজী বন্ধন। তার মানে দেখো এখানে বন্ধন কয়টা হয়ে গেছে? এর একটা আছে, বাকি আছে কয়টা? 1 2 3টা আছে। এর বাকি আছে কয়টা? 1 2। এর বাকি আছে কয়টা? 1 2 3। বুঝছো? এখন এই ফাঁকা জায়গাগুলোতে হাইড্রোজেন যুক্ত হবে। একটু কি বুঝতে পারতেছো কিভাবে কাজ করে? এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, আচ্ছা তারপর এখানে, এখানে, এখানে। ঠিক আছে? দেখো এখানে এই জিনিসটাকে যদি আরেকটু সহজ করে লেখা হয়, লেখার সময় এভাবে অনেকটা লেখা হয়। কার্বন, এই কার্বনের সাথে কয়টা বলো তো? 3টা না? এই জন্য লেখা হয় CH3 বন্ড। এখানে কয়টা? 2টা। এই জন্য লেখা হয় CH2। এখানে কয়টা ভাইয়া? 3টা। তাহলে লেখা হবে কিভাবে? CH3। বুঝছি? আচ্ছা, প্রোপেন নাম, তাই না? ঠিক আছে, এগুলো আমরা দেখব। কিন্তু এখন যে বিষয়টা, এটা যেইভাবে যে লিখলা, এভাবে লিখলা না, এখন এইভাবে সুন্দর করে লিখলা আমরা বুঝলাম, কিন্তু এর 2 প্রান্ত কি ফাঁকা আছে না? মানে 2 প্রান্ত কি মুক্ত অবস্থায় না? এ কি এর সাথে যুক্ত আছে? যুক্ত নেই, 2 প্রান্ত ফাঁকা জায়গা আছে। এই জন্য যেহেতু 2 প্রান্ত ফাঁকা আছে, এই জন্য এটাকে বলা হয় মুক্ত। এটাকে কি বলা হয় ভাইয়া? মুক্ত। মুক্ত, বুঝতে পারছি? তাহলে এই যে এতক্ষণ যা যা আলোচনা করলাম, সবাই কিসের ভিতর ভাইয়া? সবাই মুক্ত শিকল। এরা সবাই কি? মুক্ত শিকল। বুঝতে পারছি? একটু আমরা ছোট করি, দেখো। আচ্ছা, এও সরে গেল। আচ্ছা, এটাকে এদেরকে আমরা বললাম মুক্ত শিকল। এখন তোমাকে একটু বদ্ধ শিকল আসি, দেখো। মুক্ত শিকল একটু বুঝছি না? এখন বদ্ধ শিকলটা কি? যদি এমন হয় যে দেখো, মনে করো যে একটা এইরকম একটা কার্বন এইদিকে আছে, একটা কার্বন এইদিকে আছে, আরেকটা কার্বন এইদিকে আছে, এ আবার এর সাথে যুক্ত হয়েছে। ওকে, তাহলে এখন কার কয়টা করে হাত দরকার বলো তো? এর ফাঁকা আছে কয়টা? 1 2 হয়েছে, আর বাকি থাকলো কয়টা? 2টা। এর কয়টা? 2টা। এর কয়টা? 2টা। এখন ওই 2 জায়গায় কে যুক্ত হবে ভাইয়া? হাইড্রোজেন। বুঝতেছি? হাইড্রোজেন, 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 এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন এবং এখানে হাইড্রোজেন। বুঝছি? এটাকে আরেকটু যদি সহজ করে লেখো, সহজ করে লিখলে কিভাবে লিখবা বলো তো? তুমি লিখবা হইতেছে সি, এই পাশে একটা সি, এই পাশে একটা সি, এখানে একটা সি। এখানে কয়টা? 2টা। CH2, এই পাশে লেখো বা এই পাশে লেখো, কোনো সমস্যা নেই। CH2 অথবা CH2। দেখো তো এদের কি 2 পাশের প্রান্তটা কি মুক্ত আছে না একে অপরের সাথে কানেক্টেড? এই জন্য এদেরকে বলা হয় বদ্ধ শিকল। বুঝছি? তার মানে এই যে অ্যালিফ্যাটিককে ভাগ করা হলো কি কি ভাবে হয়? মুক্ত শিকল, 2টা প্রকারভেদ। বুঝছি? আর মুক্ত শিকল এবং বদ্ধ শিকল। বুঝতে পারছি না? ওকে, ঠিক আছে, মুক্ত শিকল এবং বদ্ধ শিকল পাইলাম। তারপরে এখন দেখব, বুঝছে না? ক্লিয়ারলি বুঝছি? ওকে, এখন এই যে মুক্ত শিকল আর বদ্ধ শিকল আছে, এদেরকে আবার 2 ভাগে ভাগ করা যায়। দেখো আবার কি বলতো, কি বলতেছি এখন? মুক্ত শিকল বা বদ্ধ শিকল, এদেরকে আবার 2 ভাগে ভাগ করা যায়। আমরা একটু একটা বর্ডার দিলাম, দিয়ে তোমাকে একটু বলি একটা কি কি নিয়ে আলোচনা হবে ভাইয়া? একটা আলোচনা হবে মুক্ত শিকল নিয়ে। দেখো মুক্ত শিকল, ওকে, মুক্ত শিকল, এগুলা ক্লিয়ারলি না বুঝলে তুমি নামকরণ সিস্টেমটা বুঝবাই না। মুক্ত শিকল কেন, কোনটাকে কি নামে দেওয়া হইতেছে, আরেকটা কি বলতো? বদ্ধ শিকল। ওকে, মুক্ত শিকল এবং বদ্ধ শিকল। ওকে, মুক্ত শিকল এবং বদ্ধ শিকল পাইলাম। এখন দেখো এই মুক্ত শিকল এবং বদ্ধ শিকল প্রত্যেকটাকে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো সম্পৃক্ত, একটা হলো অসম্পৃক্ত। কি বলতো ভাইয়া? এটাকে 2 ভাগে ভাগ করা যায়। দেখো 2টা কি কি? একটাকে বলা হয় সম্পৃক্ত, নাম কি ভাইয়া? সম্পৃক্ত। সম্পৃক্ত। আরেকটাকে কি বলা হয় ভাইয়া? অসম্পৃক্ত। 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 ওকে,
ঠিক আছে, সম্পৃক্ত আর অসম্পৃক্ত এটার মিনিং কি বুঝি বলো তো? এটার মিনিং আসলে কতটুকু বুঝি? এটা সম্পৃক্ত অসম্পৃক্ত না, বদ্ধ শিকল সেম সেম। এও কত প্রকার ভাইয়া বলো তো? সেম জিনিস। এও কত হবে? একটা হবে সম্পৃক্ত, একটা হলো সম্পৃক্ত, আরেকটা কি হবে ভাইয়া? আরেকটা হবে অসম্পৃক্ত। অসম্পৃক্ত, বুঝতে পারছি? তাহলে এটাও দুই প্রকার, দুইজনই দুই প্রকার। কোথা থেকে আমরা একটু শুরুটা মানে কি বলে তোমার মূল মূল ভুলে যেও না। কি হাইড্রোজেন, হাইড্রোজেন হাইড্রোকার্বন কত প্রকার? কি ছিল? অ্যালিফ্যাটিক, অ্যারোমেটিককে আমরা আবার তো বাদ দিচ্ছি, ওটা বড় ক্লাসে পড়বো। ওকে ঠিক আছে। তারপর অ্যালিফ্যাটিককে আবার কয় ভাগে ভাগ করা যায়? কি কি? মুক্ত শিকলকে আবার কয় ভাগে ভাগ করা যায়? অসম্পৃক্ত। এটাও সম্পৃক্ত অসম্পৃক্ত, এটাও সম্পৃক্ত। এখন সম্পৃক্ত জিনিসটাকে, সম্পৃক্ত কাদের বলা হয় জানো? যারা হইতেছে হাইলি কানেক্টেড। কিভাবে? শক্তভাবে কানেক্টেড। এখন শক্তভাবে কানেক্টেড জিনিসটা কি? আমি যদি তোমার ডান হাত ধরি, দেখি একটু হাতটা দাও দেখি, ডান হাত, এই যে এইভাবে ধরতেছি, এটা অনেকটা মজবুত না? এর পাশাপাশি মনে করো বাম হাত ধরছি উপরে, আবার দেখো উপরে হাত দাও, উপর হাতে বাম হাত ধরছি, কোনটা একটু শক্তিশালী বলো তো? শক্তিশালী কোনটা? ডান হাতেরটা শক্ত না? উপরে যে অতিরিক্ত দিলাম এটা কি? এটা দুর্বল, এটা শক্ত না। সো এই যে ডান হাত যেটা একটা দিছিলাম শক্তভাবে, একটা হাতে যদি যুক্ত থাকে তখন সেটা কি হয়? শক্ত হয়। আর উপরের যেটা হয় না, ওটাকে বলা হয় দুর্বল। সো কখনো যদি দেখো কোনো যৌগের ক্ষেত্রে, হাইড্রোকার্বনের ক্ষেত্রে শুধুমাত্র একটা বন্ডে যুক্ত থাকে, তখন সেটাকে বলা হয় সম্পৃক্ত। তখন সেটা কি বলা হয় ভাইয়া? সম্পৃক্ত। ওকে দেখো তার মানে এটাকে দেখো একটু একটু আমরা একটু উদাহরণ দেই। উদাহরণ যদি দেই, যেমন মনে করি যে আগে যেটা লিখছিলাম CH3 CH3, পুরাটা শুধুমাত্র একটা বন্ড আছে কিনা? CH3 হাইড্রোজেন তিনটা, CH3 হাইড্রোজেন তিনটা, আর মাঝখানে সিঙ্গেল বন্ড, সব জায়গায় সিঙ্গেল বন্ড আছে কিনা? কার্বন কার্বনের মাঝখানে কি বন্ধন আছে ভাইয়া? এই জন্য এটাকে বলা হয় সম্পৃক্ত। এটাকে কি বলা হয় ভাইয়া? সম্পৃক্ত। অসম্পৃক্ত হতে গেলে কি হবে? একটার পাশাপাশি দুর্বল বন্ধন থাকবে। কি থাকবে বলো তো? দুর্বল। তার মানে এটা কিরকম দেখো, এটা অনেকটা যদি লিখি, এটা মনে করে এরকম যে সি, আচ্ছা দুর্বল বন্ধন তোমাকে একটু আঁকানোই শিখি যে কেমনে লিখতে হয়। দেখো কার্বন ডবল বন্ড, আচ্ছা কি হলো? ডাবল বন্ড কার্বন। তাহলে এই পাশে হাত বাকি আছে কয়টা? দুইটা। এই জন্য এখানে লিখবো কয়টা? এখানে লিখবো হাইড্রোজেন কয়টা লিখবো? হাইড্রোজেন লিখবো দুইটা। এখানে হাত বাকি আছে কয়টা? দুইটা। এই জন্য লিখবো 2। এখন এই যে এখানে মাঝখানে বন্ড কয়টা হয়ে গেল? ডাবল বন্ড। ওকে ঠিক আছে। এই জন্য এটাকে বলা হয় অসম্পৃক্ত। শুধু এইরকম না, আরো হইতে পারে। আরো কিরকম হইতে পারে দেখো, আরো হইতে পারে হইতেছে কার্বন কার্বন তিনটা বন্ধনও থাকতে পারে। কি থাকতে পারে ভাইয়া? 1 2 3, আবার 3। তাহলে বাকি থাকলো কয়টা হাত বলো তো? এখানে একটা, এখানে একটা। বুঝতে পারছি? ওকে দেখো, তাহলে এখানে ছিল শুধু সিঙ্গেল বন্ড, এখানে ডাবল বন্ড, এখানে ট্রিপল বন্ড। ট্রিপল বন্ড হইতে গেলে শুধুমাত্র সিঙ্গেল থাকলে তাকে কি বলা হয়? সম্পৃক্ত। শুধু সিঙ্গেল থাকলে তার নাম হয়ে যায় সম্পৃক্ত। তার মানে এই যে এ কিসের অংশ? এরা হচ্ছে সম্পৃক্তর অংশ। আর অসম্পৃক্তের ভেতরে কে কে দেখো, এই যে এ যারা আছে পুরাটাই কি? পুরাটা হইতেছে অসম্পৃক্ত। একটু বুঝতে পারছি? সম্পৃক্ত এইটুকু, অসম্পৃক্ত এতখানি। ওকে ঠিক আছে, এ খুব সরু হয়ে গেছে। সম্পৃক্ত অসম্পৃক্ত একটু আইডিয়া পেয়েছি? সম্পৃক্ত অসম্পৃক্ত সেম ভাবে এও হতে পারে সম্পৃক্ত অসম্পৃক্ত। সম্পৃক্ত কখন বলবা দেখো, এর ক্ষেত্রে যদি এরকম থাকে যে 1 2 3 মাঝখানে এটা। ওকে ঠিক আছে। তাহলে এখন বাকিগুলো হাইড্রোজেন দাও। এর হাইড্রোজেন কয়টা দরকার? দুইটা। এর হাইড্রোজেন কয়টা দরকার? দুইটা। এর দরকার হইতেছে দুইটা। বলো মাঝখানে শুধুমাত্র কোন ধরনের বন্ধন আছে? তাই না? এই জন্য একে কি বলা হয়? সম্পৃক্ত। এই যে একে বলা হইতেছে সম্পৃক্ত। বুঝছি? আচ্ছা এখানে কি হবে? অসম্পৃক্ত বানাইতে গেলে কেমনে বানাবা? দেখো এখন যে জিনিসটা বেনজিন, বেনজিন তো হইতেছে অ্যারোমেটিকের অংশ। দেখো বেনজিন অ্যালিফ্যাটিকই না, ওটা অ্যারোমেটিক। ওই যে অ্যারোমেটিক। দেখো এখানে তার মানে কি হইতেছে? এখানে দেখো কি করব, এই যে 1, তারপর এই যে একটা বন্ড না দিয়ে দুইটা দিলাম, তারপর এখানে এখানে কার্বন। দুইটা বন্ড বলতে সব জায়গায় দুইটা থাকতে হবে তা না, যে কোনো এক জায়গায় দুইটা থাকলেই ওটা কি? অসম্পৃক্ত। তাহলে এখানে হাইড্রোজেন কয়টা দরকার ভাইয়া? এখানে হাইড্রোজেন দরকার কয়টা? একটা, কারণ 1 2 3 হয়ে গেছে অলরেডি। এখানে হাইড্রোজেন দরকার কয়টা? 1 2 3, তাহলে বাকি আছে কয়টা? 1। এখানে হাইড্রোজেন দরকার কয়টা? দুইটা। এটাও কি একটা? এটাও একটা অসম্পৃক্ত। সম্পৃক্ত অসম্পৃক্ত একটু বুঝতেছি? ওকে ঠিক আছে। এই যে দেখো, তাহলে এই যে অংশটুকু এটাকেও একটু আমরা বক্স করি, এটাকেও আমরা একটু বক্স করি। দেখো এই যে এখান থেকে এই যে অংশটুকু, এটা একটু বুঝতে পারছি? শুধু এটা তো না, এখানে আরো একটু একটা দরকার ছিল। সেটা কি দেখো, এটা তো ডাবল বন্ড দিলাম, যদি ট্রিপল বন্ড হইতো
ট্রিপল বন্ড হইতো। এই জায়গায় যদি আরো একটা নতুন বন্ড আসতো, তাও এটা কি হইতো? অসম্পৃক্তই হইতো। তাহলে সম্পৃক্ত অসম্পৃক্ত একটু বুঝতে পারছি। সম্পৃক্ত হতে গেলে অবশ্যই কি লাগে ভাইয়া? একটা বন্ধন। অসম্পৃক্ত হইতে গেলে কি লাগে? ডাবল। আচ্ছা, এখানে আরেকটা নতুন একটা জিনিস শিখবো। দেখো একটু ধারাবাহিকভাবে এখন আমরা নতুন জিনিসে আসতেছি। সেই নতুন জিনিসটা কি? আমরা দুই ধরনের বন্ড শিখবো। একটাকে বলা হয় দেখো সিগমা। সিগমা সিগমা এই যে তোমরা প্রচুর সিগমা ইউজ করো না, বেশ কিছু পোলাপাইন কিছু হইলে যে সিগমা 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 ইউজ করো না, বলো তো। দেখা যায় যে হ্যাঁ প্রচুর তোমরা সিগমা সিগমা তোমরা খুব বোঝো। এই যে দেখো, আচ্ছা দেখো এখন যে আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো কি সিগমা। ওকে, দেখো একটা হলো কি, যদি কখনো সিঙ্গেল বন্ড থাকে, কয়টা? সিঙ্গেল বন্ড, তখন সেটাকে বলা হয় সিগমা বন্ড। কি বলা হয় ভাইয়া? সিগমা। সিগমা মানে পাওয়ারফুল, শক্তিশালী, বুঝছো? এই যে তোমার সিগমা ইউজ করো না, তাহলে সিগমা মানে পাওয়ারফুল। সিগমার প্রতীক দেখো, সিগমা হইতেছে প্রতীক হইতেছে এইরকম, এই যে এইরকম, এটা হইতেছে সিগমা প্রতীক। আচ্ছা, সিগমার পর এখন দেখো ওটা ছিল সিগমা। তারপর যদি এইরকম হয় যে একটা বন্ড আছে, এটাকে প্রথম যে বন্ড সেটাকে অবশ্যই কি বলা হবে? সিগমা। এর সাথে আরো একটা বন্ড, দেখছো না ডাবল হয়েছিল, সিগমার সাথে আরেকটা যখন যুক্ত হয়েছে, এই জায়গায় দেখো দুইটা আছে, এই জায়গায় দুইটা আছে। একটাকে আমরা বলবো হইতেছে এই যে এখানে দুইটা বন্ড আছে না ভাইয়া, দুইটা বন্ডের ভিতর এই যে নিচের যেটা আছে এটা তো অবশ্যই সিগমা, এটা কি? সিগমা। ওকে, উপরে যেটা আছে এটাকে বলা হয় পাই বন্ড। কি বলা হয় ভাইয়া? এটাকে বলা হয় পাই। এটা কি কি বলা হয় ভাইয়া? পাই বন্ড। পাই পাই কি কিরকম? এই যে পাই তো বোঝো, পাই তো চিহ্ন বোঝো তাই না? তাহলে এই যে একটা হলে অবশ্যই কি বন্ড? সিগমা। দুইটা হইলে একটা সিগমা, বুঝতেছি। ওকে, এখন তাহলে আমাকে পরের অ্যান্সারটা দাও। পরের অ্যান্সারটা কি হবে ভাইয়া? এই যে একটা, তারপরে হইতেছে উপরে একটা নিচে একটা। এখন কি বলো তো? এখন এই যে বুঝতেছ, তাহলে দুইটা দুইটা কি বলো, দুইটা কি বললা? আচ্ছা, এই যে গ্রিন যেটা আছে না, এটা শুধুমাত্র সিগমা। সিগমা একটা হয়, সিগমা কখনো একের বেশি হয় না। পাই অনেক, পাই একাধিক হইতে পারে। এখন দেখো তারপর বাকি কে থাকলো? বাকি থাকলো হইতেছে দুইজন, এই একটা এই একটা, কয়টা? এই দুইটাকে কি বলা হয় ভাইয়া? পাই বন্ড। এতটুকু বুঝতেছি। সিগমা বন্ড, পাই বন্ড, এখানে পাই বন্ড। তাহলে এখানে দেখো, তাহলে তুমি এখন বলো এখানে কি বন্ড ছিল? এক নম্বরে এখানে কি বন্ড ছিল? এখানে শুধু শুধু সিগমা বন্ড ছিল। এখানে কি ছিল? একটা সিগমা একটা পাই। এখানে কি ছিল? সিগমা হইতেছে ওয়ান সিগমা আর কি টু পাই, বুঝছি। এখানে কি সব সিগমা, আর এখানে কি একটা হইতেছে সিগমা আর দুইটা কি পাই। বুঝতে পারতেছো কিনা? বুঝছো সিগমা পাইয়ের সম্পর্কটা? বুঝছো? দেখো এখন এই সিগমা অ্যান্ড পাই এটার উপর বেস করে সিগমা পাইটা তোমাকে যদি একটু বুঝাই, দেখো পাইটা কি, এটা তো আরো বড় ক্লাস ইন্টারমিডিয়েট আরো ডিটেল বুঝবা, কিন্তু এই যে তোমাকে হইতেছে এটা পার্শ্ব, এটা কি একটা পার্শ্বীয়। মনে করো যে একটা, এই যে দেখো এখন কি দেখো, এটা একটু 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 শিখে রাখো, সাময়িক, জাস্ট একটু সাময়িক, সবসময় আর এই মুহূর্তে অত বেশি দরকার না, সামনে পরবর্তীতে দরকার লাগবে। মনে করো যে এটা একটা হইতেছে একটা, মনে করো যে একটা কার্বন, এটা একটা হইতেছে কার্বন, এখানে একটা কার্বন। ওকে, এরা যদি সামনাসামনি সামনাসামনি সরাসরি কানেক্টেড হয়, সোজাসুজি, তখন সোজাসুজি যে কানেক্টেড হয় এটাকে আমরা বলি সিগমা। আর এর উপর কিছু কিছু আছে, দেখো এটাকে তোমাকে এইভাবে না লিখে এইভাবে লিখে দেখো, এর ভিতর যদি দেখো আর একটু বড় ক্লাসে উঠলে দেখবা এরকম আছে, দেখো এইরকম আছে, এইরকম আছে, এইরকম আছে, এরকম আছে, এগুলো হইতেছে এদের অরবিটাল, এগুলো এদের কি অরবিটাল। আবার কিছু কিছু অরবিটাল আছে উপরের দিকে, কিছু কিছু অরবিটাল আছে উপরের দিকে। এখন এগুলা কেমনে আসলো কি আসলো এই মুহূর্তে জানতে চাওয়া একটু অন্যায় হবে, বুঝছো, কিন্তু তোমাকে একটু ধারণা দেই, যদিও তোমার এটা সিলেবাসে নেই, একটু জানো। তার মানে দেখো এদের কি অরবিটাল, সামনে গিয়ে যখন দেখবা বিভিন্ন অরবিটাল কেমন হয়, এরকম হয়। তাহলে এই যে অরবিটাল মাঝখানে কি, এটা সোজাসুজি না? এই সোজাসুজি যে অরবিটাল, দেখো সোজাসুজি যে অরবিটাল এটা অনেক শক্তিশালী কানেক্টেড হবে কিনা, এই জন্য এটাকে বলা হয় সিগমা। সরি সরি সরি, কি আমি তো অন্যায় করে ফেলছি, এটাকে বলা হয় সিগমা বন্ড। এটাকে কি বলা হয়? এই যে পার্শ্ববর্তী আছে না, দেখো তো এটা একটু দেখো, এটার দিকে একটু সুনজর দাও। এ আছে না, এ কি হয় এইরকম চওড়া, এও কিরকম চওড়া, এও হচ্ছে চওড়া, এও চওড়া। এই চওড়া হওয়ার কারণে এর যে পার্শ্বভাগ আছে না, এর পার্শ্বভাগ, এর পার্শ্বভাগ, এর পার্শ্বভাগ, এর পার্শ্বভাগ দুইজনের সাথে একটু হালকা করে লেপটে যায়, হালকা করে লেপটে যায়। এই যে পার্শ্বভাগ হালকা করে লেপটে যায় না, এটা কি শক্তিশালী না দুর্বল? দুর্বল। এ তো সামনাসামনি তো শক্ত, আরেকটা কি হয়েছে সাইড লাগছে। একটা মন করে হাত ধরছে এইভাবে,
আরেকটা এইভাবে এইভাবে তুমি ধরতে পারবা, টাচ করে আছো, শুধুমাত্র টাচ করে আছো, যে কোনো সময় একটু আঘাত পেলেই ভেঙে যাবে। তো এটা হইতেছে সেই দুর্বল, এটা হইতেছে সেই দুর্বল। এই যে দুর্বল, এটাকে কি বলি ভাইয়া? এটাকে বলি পাই বন্ড। তাহলে একটু আইডিয়া পাইছো এই সিগমা বন্ড পাই বন্ড কোথা থেকে আসছে? যদি কোনো মৌলগুলা সরাসরি আসে তখন সেটাকে বলা হয় সিগমা, আর যদি পাশাপাশি পাই। বুঝছো? অনেক ইনফো আছে কিন্তু, ঠান্ডা মাথায় বুঝতেছি। ওকে ঠিক আছে, তাহলে এইটুকু আপাতত তোমার দরকার নেই। ওকে, এইটুকু আপাতত দরকার নেই, এইটুকু জাস্ট জেনে রাখার জন্য। না কি করবো, একটু আছে থাকতে না, ছোট বাচ্চারা একটু শিখো, অল্প একটু ধারণা পাও। শুধু এইদিকে না, এইদিকেও আছে, বুঝছো? শুধু যে এইদিকে তা না, আরে আচ্ছা এই শুধু যে এইদিকে তা না, এইদিকেও আছে, এইদিকেও এইভাবে কানেক্টেড হয়, তখন এটাকে কি বলা হয় ভাইয়া? এটাকে কি বলা হয়? পাই। ওকে, এতটুকু বুঝতে পারছি। পুরা পেজে কিন্তু অনেক ইনফো আছে, আমাকে একটু রিভিশন দাও। হাইড্রোকার্বন দুই প্রকার, কি কি? অ্যালিফ্যাটিক, অ্যারোমেটিক। অ্যালিফ্যাটিক একটা, অ্যারোমেটিক একটা। অ্যালিফ্যাটিককে আবার দুই ভাগে ভাগ করে, একটা কি? মুক্ত শিকল, বদ্ধ শিকল। বুঝছো কিনা? মুক্ত শিকলকে দুই ভাগে ভাগ করে, কি কি? সম্পৃক্ত, অসম্পৃক্ত। বদ্ধ শিকলকে দুই ভাগে ভাগ করা যায়, সম্পৃক্ত, অসম্পৃক্ত। সম্পৃক্ত কখন হয়? যখন থাকে শুধুমাত্র সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ডকে কি বলা হয়? সিঙ্গেল বন্ডের নাম কি? সিগমা। এই সিঙ্গেল বন্ডের নাম কি? সিগমা। আচ্ছা, ডবল বন্ড যখন থাকে, একটা কি থাকে? সিগমা, আরেকটা কি থাকে? পাই। ট্রিপল বন্ড যখন, তিনটা যখন থাকে, একটা হলো সিগমা, পরের দুটা হলো পাই। সিগমা ছাড়া পাই গঠন হয় না, সিগমা থাকতেই হবে, সাথে অতিরিক্ত যেটা হয় সেটা হলো পাই। বুঝতে পারছি? এতটুকু বুঝছি। ওকে, দেখো এখন এতটুকুর পাশাপাশি আরো নতুন কিছু শিখবো। এই যে এখন সিগমা পাই দেখলাম না, এখন সিগমা পাই এর উপর ভিত্তি করে দেখো, এখন সিগমা এবং পাই দেখো, এই যে সিগমা বন্ড, সিগমা যদি এইরকম একটা একটা বন্ড, এটার নাম কি? সিগমা না? এটার নাম কি ভাইয়া? আচ্ছা, এটা হলো সিগমা। আর আরেকটা মনে করো এই, তারপর কি আছে? তারপর মনে করো আছে এটা। ওকে, আরেকটা কিরকম ছিল ভাইয়া? আরেকটা ছিল হইতেছে এই, আর উপরে দুটা। আমি কিন্তু ইয়েলো দ্বারা সিগমা বুঝাইতেছি, বুঝতেছ? ওকে ঠিক আছে, এখন দেখো এই যে এই জায়গায় কোনটা কি বলতো? এটা কি? অবশ্যই এটা কি? সিগমা বন্ড। এটা কি? সিগমা। আর উপরেরটা কি? উপরেরটা আচ্ছা, এখানকার এই ইয়েলো, এটা কি? সিগমা। আর বাকিটা কি বলতো? এটা হইতেছে পাই বন্ড। এই যে এখান থেকে এটা, এখান থেকে এটা, তার মানে কত? 2 পাই। পাই কয়টা আছে? 2টা পাই। বুঝতে পারছি? এতটুকু বুঝতে পারছি কিনা বলো? এতটুকু যদি বুঝতে পারি, এখন তোমাকে একটা নাম দেখাবো। দেখো, যদি শুধুমাত্র সিগমা বন্ড থাকে, যদি শুধুমাত্র সিগমা বন্ড থাকে, তখন তাদেরকে বলা হয় অ্যালকেন। কি বলা হয় ভাইয়া? এই যে নামটা দেখো, অ্যালকেন, অ্যালকেন। ওকে, এবং নামের সাথে ইংরেজি যখন দেখবে, ইংরেজি নামের শেষে এ এন ই থাকে, এ এন ই, অ্যালকেন। কি হয়? অ্যালকেন। যখন উচ্চারণ করব, উচ্চারণ করলে নামের শেষে উচ্চারণটা কি হবে ভাই? নামের শেষে এন উচ্চারণ হবে, কি হবে? এন, এন বা কেন। ওকে, অ্যালকেন। বুঝতে পারছি? ওকে, পরবর্তী অংশটা দেখি। দেখো, এটা গেল অ্যালকেন। এখন যখন এটা ডাবল বন্ড থাকে না, একটা থাকে সিগমা, একটা থাকে পাই, তখন তার নাম হয়ে যায় অ্যালকিন। কি হয়ে যায় ভাইয়া? অ্যালকিন। দেখো দেখো দেখো, একটু ঠান্ডা মাথায়। অ্যালকিন, এই যে অ্যালকিন, কয়ে রস্বইকার, এটা কয়ে একার। ওকে, অ্যালকিন। এবং এটাকে যখন আমরা বলবো, এটাকে বলা হয় ইএনই। ইংরেজিতে কি থাকে? ইএনই। এটার উচ্চারণ কিরকম হয় ভাইয়া? এটার উচ্চারণ হয় হচ্ছে ইন। কিরকম হয়? ইন। এটা হয় এন, এটা হয় ইন। আর যখন তিনটা বন্ড থাকে, তখন এটার নাম কি? যখন এরকম তিনটা বন্ড এভাবে থাকে, তখন সেটাকে বলা হয় অ্যালকাইন। কি ভাইয়া? অ্যালকাইন। একটু বুঝতেছি? অ্যালকাইন। দেখো, এইভাবে ধারাবাহিকভাবে না শিখলে অনেক কিছু ভুল শিখবে, বুঝছো? অ্যালকাইন, এটাকে বলা হয় অ্যালকাইন। ওকে, এটার যখন ইংরেজি দেখবা, এখানে থাকে হচ্ছে কাইন, মানে ওয়াই এন ই। বুঝছো? এরকম অ্যালকাইন। এবং এটাকে যখন আমরা লিখবো, এটা কি লিখবো ভাইয়া? আইন থাকবে, নামের শেষে কি থাকবে ভাইয়া? আইন। বুঝছো? এই যে গল্পগুলো একটু বোঝো। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। সিঙ্গেল বন্ড অ্যালকেন, ডাবল বন্ড অ্যালকিন, ট্রিপল বন্ড অ্যালকেন। এটা যদি হয় তাহলে পুরো পৃষ্ঠা একটু ফিরে আসো, পুরো পৃষ্ঠা আমাকে তাহলে বলো। সম্পৃক্ত ছিল, এটার নাম কি? অ্যালকেন। অসম্পৃক্ত ছিল ডাবল বন্ড, এটা কি? অ্যালকিন। এটা কি? অ্যালকেন। সিঙ্গেল বন্ড অ্যালকেন, ডাবল বন্ড অ্যালকিন, অ্যালকাইন। বুঝতে পারতেছো কিনা? সিগমা বন্ড অ্যালকেন, সিগমা পাই অ্যালকিন, সিগমা ডাবল পাই অ্যালকাইন। এখানে পাই কয়টা? এখানে পাই হইতেছে 2টা। ওকে, এই যে সব কিছু কি আমরা বুঝতেছি?
হ্যাঁ বুঝতেছি বলো। এই যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমি বুঝতে পারছি। তাহলে অ্যালকেন অ্যালকিন অ্যালকেন, এন ইন আইন, এন ইন আইন। এখন তোমাকে একটু 1 2 3 4 গণনা শিখাবো। ওকে, এখন আমি একটু গণনা শিখবো। আচ্ছা দেখো, এই ধারাবাহিকতা একটু দেখো, ধাপে ধাপে আসতেছে কি। আবার তোমাকে শুরুতে রিভিশন। হাইড্রোকার্বন কয় প্রকার, কি কি? অ্যালিফ্যাটিক অ্যারোমেটিক। অ্যারোমেটিক নিয়ে আপাতত আলোচনা খুব সামান্য হবে, অ্যালিফ্যাটিক নিয়ে আলোচনা। অ্যালিফ্যাটিককে কয় ভাগে ভাগ করা যাবে? দুইটা, কি কি? মুক্ত শিকল একটা, বদ্ধ শিকল একটা। ওকে, মুক্ত শিকল গেল, বদ্ধ শিকল দুইটা গেল। তারপর মুক্ত শিকলকে আবার কয় ভাগে ভাগ করা যায়? সম্পৃক্ত, অসম্পৃক্ত। সম্পৃক্তকে ইংলিশে বলা হয় স্যাচুরেটেড, হাইলি কানেক্টেড। সম্পৃক্ত স্যাচুরেটেড, অসম্পৃক্ত আনস্যাচুরেটেড। ওকে, তাহলে এইরকম আমরা সম্পৃক্ত পাইলাম, অসম্পৃক্ত পাইলাম। বদ্ধ শিকলও কি সম্পৃক্ত, অসম্পৃক্ত। এখন এই যে সম্পৃক্ত আছে এটার অপর নাম কি? অ্যালকেন। অপর নাম কি? অসম্পৃক্ত যেটা আছে এটার অপর নাম কি? অ্যালকিনও হতে পারে, অ্যালকাইনও হতে পারে। বুঝতে পারতেছি? ওকে, ঠিক আছে। এখন দেখো আমরা তোমাকে বললাম যে কি শিখবো আমরা, 1 2 3 4 শিখবো। 1 2 3 4 মানে বাংলায় বললে কি বলে? 1 2 3 4। একটু গণনা করে দেখি, একটু তোমাকে একটু শিখাই। বলো তো বাবা, আজান হইতেছে না? আচ্ছা বলো তো বাবা, এটা কি? 1, এটা কি? 2, এটা 3, এটা 4, এটা হলো 5, তাই না? আচ্ছা এটা বুঝলাম। তারপর যদি বলা হয় যে হ্যাঁ এখন দেখি, বলো তো বাবা এটা কি? এটা হইতেছে 1, এটা কি? 2, এটা কি? 3, এটা হইতেছে 4, এটা হইতেছে 5। ওকে, তারপর আরো একটু অ্যাডভান্স করে পরের গুলো তো আমারই পারা কঠিন হয়ে যাবে। আমি আরবি লিখতে চাইতেছি। আর আরবি কিরকম? 1 কিরকম হয়? 1, তাই না? এটা হইতেছে 1। তারপর 2 হইতেছে, একটু কম বেশি ভুল হইতে পারে, যারা আরবিতে আছে তারা হ্যাঁ মনে। এটা হইতেছে 2, 3 হইতেছে এই 3। 4 হইলে কিরকম? 4 হইলে মেবি হইতেছে ভির মতো, ভি বা নিচের মতো এরকম ভি। 5 হইতেছে এই যে, তাই না? এই যে অনেক কিছু শিখে গেছি, বুঝছো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, এখন আমরা শিখবো হইতেছে কেমিস্ট্রির ভাষায়। ওকে, এখন থেকে আমরা একটু কেমিস্ট্রি ভাষায় শিখবো। কেমিস্ট্রি ভাষায় কি বলে? 1 2 3 4 5 বুঝছি না? আমার এগুলা আরবি কিন্তু ভুল হইতে পারে। ক্ষমাপ্রার্থী যারা হইতেছে আরবি পারো তারা কমেন্টে লিখে দিও যে কি সঠিকটা কি হবে। ওকে দেখো। ওকে, তারপর এখন বিষয়টা হইতেছে এই যে 1 2 3 4 5। আচ্ছা, এই যে 1 যখন হয় ইংলিশ, ইংলিশ মানে কেমিস্ট্রির ভাষায়, তখন তাকে বলা হয় মিথ। কি বলা হয় ভাইয়া? মিথ। কি বলা হয়? মিথ। 2 হইলে তখন বলা হয় ইথ। কি বলা হয়? ইথ। 3 হইলে তাকে বলা হয় প্রোপ। কি বলা হয়? প্রোপ। নাম মনে থাকবে? বলো দেখি। মিথ, ইথ, প্রোপ। বুঝতেছ? একটা হলো মিথ, ইথ, প্রোপ। তারপর দেখো, তারপর 4 হলে তাকে বলা হয় বিউট। কি বলা হয় ভাইয়া? 5 হলে তাকে বলা হয় পেন্ট। কি বলা হয়? পেন্ট। এই 5টা গণনা করো, আপাতত 5টার কাজ। কি কি? মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন্ট। মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন্ট। আবার বলো, মিথ, ইথ, প্রোপ, খুব মজা হয়েছে। আচ্ছা, বিউট, পেন্ট। আচ্ছা, তারপর এগুলাতে থাকলো, বাকি অংশটুকু আমরা শেষ করি। এটা ছিল এগুলা। আচ্ছা, পরের অংশটুকু দেখো, আরো কয়েকটা শিখে দেখো। 6 7 8 9 10। এতগুলা লাগে না, এতগুলা হইলেই তোমার এনাফ শিখে ফেলছো। এই যে মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন্ট। 6 হইলে এটাকে বলা হয় হেগস। কি বলা হয়? হেগস। এই যে ব্রাজিলের বিশ্বকাপ আসলেই বলা হয় না মিশন হেক্সা, মনে পড়ে? হেগস মানে 6। কি বলা হয়? হেগস। এই যে হেক্সা বলতে কি বোঝায়? যে হেক্সা মানে 6টা বিশ্বকাপের প্রস্তুতি, বুঝলি? তো এই জন্য বলা হয় হেগস। আমি কিন্তু শুধু হেগস বলছি, আমি এটা নিয়ে মজাও করি নেই, অনুপ্রেরণাও দেই নাই, বুঝছো? সো ব্রাজিল আর্জেন্টিনা যে কোনো সাপোর্টার তোমরা নির্দ্বিধায় নিজের মতো করে এটা নিয়ে যেতে পারো, বুঝছো? ওকে, ঠিক আছে। তাহলে মিশন হেগস। হেগস মানে কি? হেক্সা। হেক্সা মানে কি? 6। মনে থাকবে? হেগস তো অন্তত ভালো মনে থাকা উচিত। হেক্স। 7 হলে সেটাকে বলা হয় হেপ্টা। কি বলা হয় বলো তো? হেপ্ট। কি বলা হয়? হেপ্ট। নামগুলো সুন্দর না? আচ্ছা, 8 এখন এইদিকে আসো দেখি। অক্টোপাস নাম শুনছো? অক্টোপাস, ওই যে বিশ্বকাপ আসলে অক্টোপাস দিয়ে কোনো কিছু টেস্ট করা হয়। অক্টো মানে 8টা পা থাকে, তার কয়টা পা থাকে? এই জন্য 8 মানে হচ্ছে অক্ট। কি বলতো? অক্ট। অক্ট মানে 8। 9কে বলা হয় দেখো নন। কি বলা হয়? নন। আর 10কে বলা হয় হচ্ছে ডেক। কি বলা হয়? ডেক। ওকে, ঠিক আছে। এই যে ডেকা হেক্টো কিলো বললা না? ডেকা হেক্টো কিলো, এই যে ডেকা। ঠিক আছে, এই যে মনে থাকবে কিনা?
এই 5টা বাধ্যতামূলক, এই 10টা অপশনাল। যারা বেশি জানো তারা অবশ্যই আস্তে আস্তে হবে। বলো দেখি। মিট, ইট, প্রোপ, বিউট, পেন্ট। মিট, ইট, প্রোপ, বিউট, পেন্ট। তারপর কি? হেক্স, হেপ্ট, অক্ট, নন, ডেক। হেক্স, হেপ্ট, অক্ট, নন, ডেক। মজা পাইছো? ওকে, ঠিক আছে। এখন আমরা দেখো, এখন আমরা একটু কাজে আসি। বুঝতে পারছি? এখন আমরা আসল কাজে আসি। দেখো, এখন তোমাকে যখন বলা হবে মিট, ইটটা বুঝে গেছো? এগুলা কি জানো? এগুলা এক একটা কার্বন সংখ্যা। একটা কোনো মৌলের যতগুলো কার্বন আছে সেটাকে সেইভাবে ডাকা হয়। বুঝতে পারছি? যে কয়টা কার্বন আছে। এখন আমরা যেটা দেখতেছি সেই কার্বন সংখ্যা কয়টা। যেমন মনে করো যে কখনো, যেমন মনে করো এইরকম আছে। দেখো, মনে করো এইরকম। দেখো, একটা কার্বন, 1 2 3 4, হাইড্রোজেন, 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 এখানে হাইড্রোজেন। ওকে, ঠিক আছে। কার্বন কয়টা আছে ভাইয়া? কার্বন কয়টা আছে? কার্বন আছে একটা। একটা কার্বন থাকলে নাম কি হয়ে যায়? মিথ। কি হয়ে যায়? মিথ। একটু আগে শিখলাম না? একটা কার্বন থাকলে মিথ, দুইটা থাকলে ইথ, তিনটা থাকলে প্রোপ, চারটা থাকলে বিউট, পাঁচটা থাকলে পেন্ট। তাহলে এখানে কার্বন কয়টা আছে? একটা। তার নাম কি হবে? মিথ। কি হবে? মিথ। আচ্ছা, মিথ। এবং তারপর তুমি বলো দেখি, মিথ তো বুঝলাম, কিন্তু এখানে যে মিথ আছে এখানে বন্ড সিঙ্গেল আছে না ডাবল আছে? সিঙ্গেল থাকলে তাই কি বলা হয়? অ্যালকেন বলা হয়। অ্যালকেন বলে। অ্যালকেনের নাম শেষে কি হয়? এন হয়। এই যে দেখো, এখন এটা 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 রিভিশন রিভিশন। অ্যালকেন সিঙ্গেল বন্ড থাকলে অ্যালকেন নাম শেষে হয় এন। ডাবল বন্ড থাকলে অ্যালকেন নাম শেষে হয় ইন। ট্রিপল বন্ড থাকলে অ্যালকেন নাম শেষে হয় আইন। এই যে এখন একটু গণনা কাজে দিবে। দেখো দেখো দেখো, এই যে কি মিথ, অ্যালকেন, তার মানে নাম হয়ে যাবে মিথেন। কি বলো তো? নাম বুঝতেছো? মিথেন। দেখো, মিথের সাথে এন যুক্ত হইল না? মিথেন, মিথেন। ওকে, তারপর দেখো, তারপর আমরা ডাবল আসি। মনে করো এইরকম ভাবে হচ্ছে কি, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, তাহলে এখানে হাইড্রোজেন কয়টা দরকার ভাইয়া? 3টা। এখানে হাইড্রোজেন কয়টা দরকার? এখন তুমি বলো এটা কি রকম? কার্বন কয়টা আছে? কার্বন কয়টা আছে বলো তো? 2টা। তাহলে 2টা কার্বন থাকলে নাম কি হয়ে যায়? ইথ। এবং এটা কি অ্যালকেন না অ্যালকিন? অ্যালকেন। তার মানে এটা কি হয়ে যাবে? ইথেন। এই যে নাম কোন করে শিখছো? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এর নাম কি হয়ে গেল? ইথেন। তারপর 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 দেখি, এই যে দেখো, এখন দেখো এটা 1 2 3 4 5 দিয়ে দিলাম। এখন হাইড্রোজেন কয়টা কয়টা করে লাগবে বলো তো দেখি? এখানে হাইড্রোজেন কয়টা দরকার? 3টা। এখানে কয়টা দরকার? এখানে 2টা দরকার। আমরা একটু জায়গা রাখা উচিত ছিল। 2টা। এখানে কয়টা দরকার? 2টা। এখানে কয়টা দরকার? 2টা। আগে পিছে দেওয়াতে কোনো সমস্যা নেই, সামনে দাও বা পিছে দাও। এটা কি? 3টা। হইলো? কয়টা কার্বন আছে বলো তো? 5টা। 5টা থাকলে কি হয়? পেন্ট হয়। 5টা থাকলে কি হয়? পেন্ট। পেন্ট তো এতটুকু, কিন্তু এটা কি অ্যালকেন না অ্যালকেন? তাহলে কি হয়ে যাবে? পেন্টেন। নামকরণ করা বুঝে গেছো? ইজি ইজি। ওকে, পেন্টেন। তার মানে মিথেন, ইথেন। তারপর কি হবে? 3 নাম্বারটা কি হবে? 3 নাম্বারটার নাম কি হয়ে যাবে? মিথেন, ইথেন। 3 নাম্বারটা প্রোপেন। 4 নাম্বারটা বিউটেন। 5 নাম্বারটা পেন্টেন। বুঝতে পারছো? ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এখন পরের পেজে আসি। এখন দেখো, যদি কখনো এরকম থাকে, দেখো যদি মনে করো যে এই যে এ একটা কার্বন আছে, এ একটা কার্বন আছে, মাঝখানে ডাবল বন্ড। কি ভাইয়া? ডাবল বন্ড। হাইড্রোজেন কয়টা করে দরকার বলো তো? এখানে দরকার হইতেছে 2টা। এখানে কয়টা? 2টা। এই না অবস্থা। এখন বলো কার্বন কয়টা আছে? 2টা। কিন্তু সিঙ্গেল বন্ড না ডাবল বন্ড? ডাবল বন্ড হলে কি হয়? ইন হয়। অ্যালকিন, ইন হয়। তাই এটা হয়ে যাবে কি? ইথিন। এই নামটা বুঝতেছো? এটা না হয় কি হলো? ইথেন না হয় কি হয়ে গেল? ইথিন। বুঝতেছো? এখন তারপরটা দেখো, কার্বন সংখ্যা মনে করে এরকম 1 2 3 4। ওকে, 1 2 3 4। আচ্ছা, 1 2 3 4 যদি হয়ে যায় যে কোনো এক জায়গায় ডাবল বন্ড থাকলেই ওকে। বুঝতেছো? যে কোনো এক জায়গায়, এমন না যে 4টাতেই থাকতে হবে। 4টাতে থাকলে নাম ভিন্ন হয়ে যাবে। তোমার 4টাতে দিবে না, তোমরা ছোট মানুষ, তোমরা একটা শেখো। আচ্ছা, একটা যে কোনো একটা থাকলেই কি সেটা কি হয়ে গেল? অ্যালকিন হয়ে গেল। এখন বলো হাইড্রোজেন পূরণ করো দেখি। এখানে হাইড্রোজেন কয়টা দরকার? 2টা। এখানে দরকার একটা। এখানে কয়টা দরকার? 2টা। এখানে কয়টা দরকার? 3টা। বুঝতে পারছি? এখন এখানে কয়টা আছে বলো তো? কার্বন কয়টা আছে? 4টা। 4টা থেকে কি হয়? বিউট। আর সাথে কি হবে? এন হবে না ইন হবে? এই যে এটার নাম হয়ে যাবে বিউটিন। কি বলো তো ভাইয়া? বিউটিন। বুঝতে পারছো? তার এই সবগুলা নাম বলো। 1 নাম্বার। এখন মজার বিষয় হইতেছে অ্যালকিনের 1 নাম্বার হয় না। অ্যালকিনের কি হয় না বলো তো? 1 নাম্বার হয় না। 1 নাম্বার হইতে গেলে দেখো, অ্যালকিন হইতে গেলে অবশ্যই 2টা বন্ড লাগবে না? একটা কার্বন দিয়ে তুমি 2টা বন্ড কেমনে করবা?
এই যে বুঝছো, এই জন্য অ্যালকেন, এই যে দেখো মজার একটা বিষয়, তার মানে অ্যালকিনের কি হয় না, অ্যালকিনের, আচ্ছা অ্যালকিনের কি হয় না ভাইয়া, অ্যালকিনের এক কার্বন মানে কি মিথেন, মিথিন, এটা কি হয় না, মিথিন হয় না। ওকে বুঝতে পারছো, অ্যালকিনের মিথিন হওয়া পসিবল না, বুঝছো, কারণ ডাবল বন্ড লাগবে, যে ডাবল বন্ড তোমার নাই, তাহলে এখন তুমি নাম বলো কি হবে, ইথিন, তারপর প্রোপিন, তারপর বিউটিন, তারপর পেন্টিন, তারপর হেক্সিন, হেপটিন, অক্টিন, ননিন, ডেকিন। ক্লিয়ার, এই যে নামকরণ তো তুমি শিখে গেছো মাশাআল্লাহ। ওকে, নাম লেখা শিখে গেছে। এখন তারপরটা আসি, এখন দেখো, এখন আমরা কার্বন যদি বলি, এই যে দেখো 1 2 মাঝখানে 3টা বন্ড, হাইড্রোজেন কয়টা করে লাগবে ভাইয়া বলো তো ভাইয়া, এখানে হাইড্রোজেন কয়টা দরকার, একটা, এখানে হাইড্রোজেন কয়টা দরকার, একটা। ওকে, তাহলে তাই যদি হয়, এখানে বলো কয়টা আছে, কয়টা আছে কার্বন, কয়টা আছে, দুইটা, দুইটা থাকলে নাম কি হয়ে যায়, ইথ। এবং যেহেতু এটা অ্যালকাইন, অ্যালকাইন হলে নামের শেষে কি হয়, আইন, তাহলে এটার নাম হয়ে যাবে ইথাইন। বুঝতেছ, মাশাআল্লাহ, ইথাইন। ওকে, এখন তুমি বল এটার কি একটা হওয়া সম্ভব, মিথাইন হওয়া সম্ভব না? কেন মিথাইন হওয়া সম্ভব না, কারণ মিথাইন হইতে গেলে তো কি দরকার, একটা দিয়ে তুমি তো 3টা মান কেমনে করবা, সো কি ভাইয়া, মিথাইন, মিথাইন এটা পসিবল না, বুঝতেছ। এই যে এগুলো এক একটা টপ প্রশ্ন, বুঝছো, টপ প্রশ্ন, যে মিথাইন বলবে হুট করে মিথাইনের সংকেত লেখো, মিথাইন পসিবল কি পসিবল না, তুমি মিথাইন কেমনে লিখবা, 3টা পন্থা একসাথে দিতে পারবে না। ওকে, তাহলে এটা হলো ইথাইন। তারপর আসি, তারপর আসো দেখি, এই যে এখানে আসো দেখি, 1 2 3, 3টা কার্বন, এক জায়গায় দিলাম ট্রিপল বন্ড, তাইলে নাম কি হয়ে গেল ভাইয়া, অ্যালকাইন হয়ে গেল। ওকে, এখানে হাইড্রোজেন কয়টা দরকার, একটা, এখানে হাইড্রোজেন দরকার আছে, দরকারই নাই, এখানে কয়টা দরকার, 3টা। বুঝতে পারছি, এই যে এখন মজার বিষয় আমরা বুঝতে পারছি। এখন তুমি এটার নাম বলো দেখি ভাইয়া, এটার নাম কি হয়ে যাবে, প্রোপ, প্রোপের সাথে আইন, তাই না, তাহলে কি হলো, প্রোপাইন। বুঝতে পারছি, এখন সবগুলোর নাম বলো, ইথাইন, প্রোপাইন, বিউটাইন, পেন্টাইন, হেক্সাইন, অক্টাইন, হেপটাইন, অক্টাইন, ননাইন, ডেকাইন। পারবো? ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটাও হয়ে গেছে। এখন এই যে এগুলো যা যা দেখলাম, এটা দেখো দেখো, একটু রিভিশন দাও। অ্যালকেন, হাইড্রোকার্বন 2 প্রকার, সম্পৃক্ত মানে সরি ওপেন আর ক্লোজ, মানে হইতেছে একটা হলো, আচ্ছা আমরা হাইড্রোকার্বন থেকে আসছি, হাইড্রোকার্বন হচ্ছে 2 প্রকার, একটা হলো অ্যালিফ্যাটিক, অ্যারোমেটিক। অ্যালিফ্যাটিক 2 প্রকার, একটা হলো মুক্ত শিকল, একটা হলো মুক্ত শিকলকে আবার কয়ভাবে ভাগ করা যায়, 2 ভাগ। কি কি, সম্পৃক্ত, সম্পৃক্ত হইতেছে অ্যালকেন, অসম্পৃক্তের ভিতর আছে অ্যালকিন এবং অ্যালকাইন। তাহলে অ্যালকেন হলে কিরকম নাম হয়, অ্যালকাইন হলে কি, শিখেছি। এখন যে বদ্ধ শিকল পাঠ করে আছে, এখন বদ্ধ শিকলে যাবো। দেখো বদ্ধ শিকলে সেম জিনিসটা যদি হয়, বদ্ধ শিকল, এখন দেখো বদ্ধ হইতে গেলে 2টা দেখি বদ্ধ হয়, বদ্ধ হইতে গেলে 3টা লাগে, 3টা লাগে, তাই না। এখন দেখো আমরা বদ্ধ করব, বদ্ধ করার ক্ষেত্রে মনে করি এরকম 1 2 3, এই যে, তাহলে হাইড্রোজেন দাও দেখি, হাইড্রোজেন কয়টা কয়টা করে লাগবে, এখানে হাইড্রোজেন লাগবে কয়টা, 2টা, এখানে হাইড্রোজেন কয়টা লাগবে ভাইয়া, এই 2টা, এখানে হাইড্রোজেন কয়টা লাগবে, 2টা। ওকে, ঠিক আছে, এই যে অংশটুকু, এই অংশটুকু আমরা পাইলাম। তারপর কি আছে বলো তো, এখন তাহলে বলো এটা কয়টা কার্বন লাগছে, কয়টা কার্বন লাগছে, 3টা, 3টা কার্বন, 3টা কার্বন লাগলে তার নাম কি হয়ে যায়, প্রোপ। এটা কি সিঙ্গেল বন্ড না, তাহলে কি বলবো, কেন, তাহলে কি বলবো, প্রোপেন, প্রোপেন। নাম কি ভাইয়া, নাম দেখো একটু একটু ফাঁকা রাখো, দেখো এটার নাম কি হয়ে গেল, প্রোপেন, তাই কি না। আচ্ছা, এখন মজার বিষয় হলো প্রোপেন, তো প্রোপেন তো তোমার ওই পাশেও ছিল, তো দুটাকে আলাদা করবে কিভাবে, তোমাকে যদি বলে প্রোপেনের সংকেত লিখো, তুমি কেমনে লিখবা, এটা লিখবা না ওটা লিখবা, ঝামেলা না, তুমি তো ক্লিয়ার না। প্রোপেন মানে কি, এই যে 3টা কার্বন দিয়ে দেবা, প্রোপেন মানে কি বলো তো, প্রোপেন এটা না, 1 2 3, এই পাশে 3টা, এই পাশে 2টা, এই পাশে হইতেছে 3টা, এটাই তো প্রোপেন। তাহলে এটার নামও যদি প্রোপেন হয়, এটার নামও প্রোপেন হয়, ঝামেলা না। আচ্ছা, কিন্তু এখন মজার বিষয় দেখো, এই যে এই ভদ্রলোক চেইন গঠন করছে না, মানে চেইন যখন গঠন করছে, তার মানে এটা কি একটা সাইকেল গঠন করছে, চক্র, ইংলিশে বলা হয় সাইকেল, বাংলায় বলা হয় চক্র। সাইকেল যেহেতু গঠন করছে, এই জন্য এর নাম হয়ে যায় সাইক্লো। দেখো কি হয়ে গেল, বুঝছি, এই যে এটার নাম হলো সাইক্লোপ্রোপেন। বুঝছো, সব নাম পারবা কিনা, আশা করি তোমার বেসিক হয়ে গেছে, কাজ হয়ে গেছে ইনশাআল্লাহ। সাইক্লোপ্রোপেন, তাহলে এবার একটু বলো দেখি, এই 1, এখানে ডাবল, আচ্ছা ডাবল আগেই না দেই, আগে তোমার আরো এটা ক্লিয়ার করি। আচ্ছা 1 2 3 4 5, তাহলে হাইড্রোজেন কয়টা করে লাগবে ভাইয়া, এখানে কয়টা, 2টা দরকার,
এখান দুইটা, এখান দুইটা, এখান দুইটা, এর নাম কি ভাইয়া? তাহলে চারটা থাকলে বিউট, তাই না? কিন্তু এটা সাইকেল গঠন করে আছে না, তার নাম কি হয়ে যাবে? সাইক্লো, বুঝছো? মাশাআল্লাহ, সাইক্লোবিউটেন, সাইক্লোবিউটেন। ওকে, এই যে এটার নাম সাইক্লোবিউটেন। পরের পেজে আসি, সাইক্লোবিউটেন এটা আমরা শিখে গেছি। এখন তুমি একটু এটা দেখো দেখি, এই এক, এই যে দুই, এটা হইতেছে তিন, এটা হইতেছে চার, কিন্তু এক জায়গায় ডাবল বন্ড। তাহলে কি হয়ে যাবে ভাইয়া? এখানে দেখো একটা হাইড্রোজেন দরকার, এখানে দরকার একটা হাইড্রোজেন, এখানে দরকার দুইটা হাইড্রোজেন, তাই না? এটার নাম কি হয়ে যাবে ভাইয়া? এটার নাম হয়ে যাবে সাইক্লো, কি বলতো? সাইক্লো, সাইক্লো প্রোপিন, প্রোপিন। ওকে, প্রোপিন, ঠিক আছে, সাইক্লো প্রোপিন। বুঝতে পারবো কিনা? ওকে, ঠিক আছে। আচ্ছা দেখো 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 ভালোভাবে, তারপর এটা আমরা পারবো। তাহলে এটার তুমি সবগুলোর নাম বলো। সাইক্লোপ্রোপিন, সাইক্লোবিউটিন, সাইক্লোপেন্টিন, সাইক্লোহেক্সিন, এভাবে হবে। বুঝছি কিনা? আচ্ছা, পরে যদি আরেকটা যদি বলি, তাহলে নাম কি হয়ে যাবে ভাইয়া? ওকে, তিনটা দিয়ে দিয়েছে, এক, দুই, তিন, চার, এখানে একটা। এক জায়গায় তোমাকে ডাবল বন্ড, ট্রিপল বন্ড দিয়ে দিলাম। তাহলে এখন হাইড্রোজেন পূরণ করো দেখি, এখানে কয়টা দরকার? হাইড্রোজেন দরকারই নেই, দেখো দরকার আছে, তিনটা চারটা হয়ে গেছে। এখানে হাইড্রোজেন দুইটা দরকার, এখানে হাইড্রোজেন কয়টা দরকার? দুইটা দরকার। এখন নামটা একটু বলো দেখি, নামটা কি হয়ে গেল? নাম হয়ে যাবে হচ্ছে সাইক্লো, কি বলতো? সাইক্লো, কি বলতো? বিউটাইন। তিনটা বন্ড না, বিউটাইন। ওকে, পারা যাবে কিনা? তাহলে সবগুলো যদি হতো কি বলতাম? সাইক্লো প্রোপাইন, সাইক্লো বিউটাইন, সাইক্লো পেন্টাইন, সাইক্লো হেক্সাইন। পারা যাবে? মাশাআল্লাহ, তুমি নামকরণ মোটামুটি শিখে গেছো। ওকে, ঠিক আছে। এই যে দেখো, এই প্রিভিয়াস যেগুলো যেগুলো টপিকগুলো হয়ে গেছে, আমরা মোটামুটি হয়ে গেছে। সো এই ধরনের, তারপর অবশ্যই বইয়ের প্রত্যেকটা লাইন পড়বো, ছোট ছোট এমসিকিউ পাইলে সেগুলো অবশ্যই দেখবো। কিন্তু এখানে দেখো যে এইটা বলতে হবে একটা মাস্টার ক্লাস, একটা অনেক কিছু অনেক কিছু একটু সব ক্লিয়ার হয়ে গেছে না? এলোমেলো জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেছে না? ওকে, ঠিক আছে। তাহলে একটু রিভিশন দাও। হাইড্রোকার্বন দুই প্রকার, কি কি? অ্যালিফ্যাটিক, অ্যারোমেটিক। আচ্ছা, অ্যালিফ্যাটিক নিয়ে আমরা কাজ করতেছি। অ্যালিফ্যাটিকের পর আমরা আসবো হচ্ছে অ্যালিফ্যাটিককে আবার দুই ভাগে ভাগ হয়, একটা হলো মুক্ত, একটা হলো বদ্ধ। মুক্ত থাকলে কি মুক্ত থাকে, বদ্ধ থাকলে শিকল গঠন করে থাকে। মুক্ত শিকলকে দুই ভাগে ভাগ করা যায়, সম্পৃক্ত, অসম্পৃক্ত। সম্পৃক্ত হচ্ছে অ্যালকেন, আর অসম্পৃক্ত হইতেছে অ্যালকিন, অ্যালকাইন। অ্যালকেনের শেষে নাম হয় এন, তারপর ইনে অ্যালকাইন, অ্যালকিনের শেষে ইন, অ্যালকাইনের শেষে আইন। ওকে, এটাই যদি বদ্ধ শিকল হয়, তার মানে কি হবে? সাইক্লো অ্যালকেন, সাইক্লো অ্যালকিন, সাইক্লো অ্যালকাইন। পারা যাবে কি না? পারা যাবে? ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন দেখো, এই যে অংশটুকু হয়ে গেল না? আচ্ছা, এই অংশটুকু হয়ে গেল। আশা করি তোমাদের নামকরণ একটা ম্যাক্সিমাম পর্যায়ে চলে আসছে। এখন তোমাকে একটু 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 ওই যে বাকি ছিল, ভদ্রলোক একটু বাকি ছিল। কে বাকি ছিল বলো তো? অ্যারোমেটিক। একটু অ্যারোমেটিক তোমাকে একটু বলি, একটু হালকা করে অ্যারোমেটিক ধারণা দিই। কি বলো তো? অ্যারোমেটিক, অ্যারোমেটিক। ওকে, অ্যারোমেটিক সম্পর্কে হালকা একটু ধারণা দিলে বুঝতে পারবে অ্যারোমেটিক জিনিসটা কি। অ্যারোমেটিকের ক্ষেত্রে কি হয় জানো? এরা চক্র গঠন করে। এটা হইতেছে কয়েকটা মিলে চক্র গঠন করে, যেমন বেনজিন। কি বলতো? বেনজিন। এখন এই চক্র গঠন করে মানে 1 2 3 4 এইভাবে মোটামুটি মোটামুটি 3 4 5 বা 7 এতগুলা কার্বন মিলে একটা চক্র গঠন করে। এখন দেখো যে বেনজিন আছে না, বেনজিন কিভাবে লেখা হয় ভাইয়া? বেনজিন যদি আমরা লিখি, দেখো এরকম, এখানে একটা কার্বন 1, এখানে একটা কার্বন 2, এখানে একটা কার্বন 3, এখানে একটা 4, এখানে একটা 5, এখানে একটা হইতেছে 6, এর সাথে কানেক্ট। বুঝছি? এই যদি হয় এবং এদের একান্তর দ্বিবন্ধন থাকে, কি ভাইয়া? অবশ্যই একটা জিনিস থাকে, সেটা কি? একান্তর। একান্তর মানে বুঝি এক অন্তর এক। কি বলতো? এক অন্তর এক, একান্তর দ্বিবন্ধন। কি বলা হয় ভাই? একান্তর দ্বিবন্ধন। একান্তর মানে কি? এক অন্তর এক, একের পর এক। তাহলে এক অন্তর এক হলে কি হবে? এখানে দিলাম, এখানে দিতে পারবো না, এখানে দেবো, এখানে দিতে পারবো, এখানে। ওকে, তারপর এখন হাইড্রোজেন কি হবে ভাইয়া? দেখো দেখি, এখন হাইড্রোজেন জায়গা, এখানে হাইড্রোজেন কয়টা দরকার? 1 2 3, তার ফাঁকা আছে কয়টা জায়গা? একটা হাইড্রোজেন। এখানে ফাঁকা আছে কয়টা? একটা হাইড্রোজেন। এখানে ফাঁকা আছে, তাই না? দেখো হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। এই যে এই জিনিসটাই যে ক্লাসের শুরুতে দেখালাম, ডাবল ডাবল বন্ধন থাকতে হবে, তারপর সবাই বুঝছো এটার নাম কি? এটার নাম হইতেছে বেনজিন। ওকে, ঠিক আছে, এটার নাম হইতেছে বেনজিন, বেনজিন, বেনজিন। ওকে, ঠিক আছে। এখন মজার বিষয় হচ্ছে এই জিনিসটা, এই যে হাইড্রোজেন আছে না,
এই হাইড্রোজেনটাকে না আমরা বারবার যখন ইউজ করি হাইড্রোজেনটাকে লিখতে মন চায় না, বুঝছো, এটা আমরা লিখি না, তখন কি করি দেখো এরকম করি, দেখো এটা 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 এইটা এইটা, তারপর দেখো এই যে দেখো দেখো ভালোভাবে দেখো এইরকম লেখে, আমি যদি এইরকম 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 দিই এটাও কি, তার মানে এত কিছু আর লিখি না, এইভাবে লিখি। শুধু এমন না, শুধু এমন না, আরো কিছু কথা আছে। আমরা অনেক সময় কি করি দেখো এই যে এটা 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 এটা, এই যে এই হলো অবস্থা, তাই না? এখন তুমি বলো তো একটু আগে আমি বন্ধন কোথায় লিখছিলাম বলো তো? এখানে লিখছিলাম না? দেখো 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 ঠান্ডা মাথায় এখানে লিখছিলাম, এখানে লিখছিলাম, এখানে। এখন যদি এখানে লিখি এখানে লিখি এখানে লিখি, তোমার কোনো আপত্তি আছে? আপত্তি নাই তো, যে কোনো সেম জায়গা। এখন যেহেতু সেম জায়গা, যেহেতু সেম জিনিসই, এই জন্য আমরা কি করবো ভাইয়া, এই জন্য আমরা একটা সুন্দর একটা কাজ করবো। সেটা কি করবো, এই যে দেখো এই 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 এইরকম এরকম করে রাখলাম। রাখার পর যেহেতু আমরা দেখতেছি এই যে একান্তর দ্বিবন্ধনগুলা কোথায় আছে এটা আমরা ফিক্স না, যে কোনো জায়গায় থাকতে পারে। যে কোনো জায়গায় যখন থাকতে পারে, মনকে এক জায়গায় এখানে আছে এখানে আছে, মনকে ফ্যান যখন ঘোরে এখানে থাকে এখান থেকে এখান থেকে, যখন ফ্যান ঘুরতে থাকে তখন কিরকম মনে হয়, সব জায়গায় ফাঁকা, এই যে বুঝতে পারছি। তখন আমরা কি করি, এইটা, এটা হলো বেঞ্জিনের সংকেত। মানে এটা কোন জায়গায় আছে আমরা ফিক্স না, এই জন্য আমরা কি দেই, বৃত্ত দেই। এটাও কিসের সংকেত, এটা কিসের সংকেত ভাইয়া, বুঝতে পারছি কিনা, বেনজিন, বুঝছো? তুমি কি একদম কি কোনো জায়গায় কি বিন্দু পরিমাণ হইতেছে, মানে ডাউট হইতেছে যে এটা কেন হইলো? এগুলো প্রত্যেকটা যখন তুমি সামনেতে টেস্ট পেপার সলভ করবা, প্রত্যেকটা পদ্ধতি প্রত্যেকটা জিনিস মানে এটা মনে পড়বে যে হ্যাঁ এটা শিখছিলাম, তবুও সবকিছু মনে পড়বে ইনশাল্লাহ, বুঝছো? ঠিক আছে, দেখবে একদম মনে করো যে একটু বেসিক থেকে একদম অ্যাডভান্স প্রো বলে না, প্রো, তাই না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা প্রো নিয়ে যেটা হইতেছে, প্রো হইতেছে আমরা যখন এমনিতে ইউজ করি, প্রো মানে কিন্তু বেশ স্পেশাল বোঝায়। বায়োলজিতে প্রো মানে কিন্তু আদি বোঝায়, পুরানো জিনিস, প্রো ক্যারিওট আদি কোষ, তাই না? ঠিক আছে, এটা আমরা বুঝলাম। পরের অংশ দেখি। আরেকটা জিনিস আছে, সেটা হলো কি, বেনজিন দেখছি না, বেনজিনের পর আরেকটা জিনিস দেখবে, সেটা হলো ন্যাফথালিন। কি বলতো, ন্যাফথালিন কিরকম, দেখো দুইটা চক্র একসাথে থাকে। দেখো চক্রটা একটু লিখি, একটা হলো এরকম, দেখো এই 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 এইরকম, এটা এরকম না? এখান থেকে দেখো আরেকটা শুরু হয়েছে, কোন জায়গা থেকে দেখো তো, এখান থেকে আরেকটা শুরু হয়েছে, এখান থেকে দেখো কয়টা চক্র হয়ে গেল, দুইটা চক্র। এই যে দুইটা চক্র, এই দুইটা চক্রকে কিভাবে লেখা হয় ভাইয়া, তার মানে এগুলা এক একটা কি কার্বন, এখানে একটা অন্য কালার দিই তাহলে ক্লিয়ার ভালো বুঝতে পারবা, এগুলা এক একটা কার্বন, তাই না? এই যে এটা কি, এই বন্ধন একটা দিয়ে দিছি, এখানে দিতে পারবো, আবার এখানে দিতে পারবো, আবার এখানে দিতে পারবো না, এখানে দিতে পারবো না, আবার এখানে। তাহলে এক চক্রে তিনটা দ্বিবন্ধন, একটা চক্রে দুইটা দ্বিবন্ধন। তাহলে বাকিগুলা কে বলতো, বাকিগুলা কি ভাইয়া, এখানে আছে একটা হাইড্রোজেন, এখানে আছে একটা হাইড্রোজেন, এখানে বুঝতেছো ভাইয়া, এখানে আছে একটা হাইড্রোজেন, তারপর এখানে আছে কি একটা হাইড্রোজেন, এখানে আছে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। ওকে ঠিক আছে। দেখো পূর্বের যেটা লিখছিলাম, মোটে কার্বন কয়টা পাইছিলাম, 1 2 3 4 5 6, হাইড্রোজেন কয়টা পাইছিলাম, 6টা। এই জন্য বলছিলাম কি C6H6। বেনজিনের সংকেত কি ভাইয়া, C6H6। ওকে ঠিক আছে। এখন সেম জিনিসটা যখন এখানে আসছে, এখানে একটু কাউন্ট করে দেখো তো ভাইয়া কি অবস্থা, কার্বন কয়টা, এগুলো এক একটা কার্বন, 1 2 3 4 5 6 7 8 9 10, কয়টা, 10টা। কত হইলো ভাইয়া, C10। কি হইলো ভাইয়া, C10। হাইড্রোজেন কয়টা দেখো তো, 1 2 3 4 5 6 7 8, হাইড্রোজেন কয়টা, 8টা, H8। এই যে বুঝছো, এটা একটা সংকেত পেলাম কিসের, C6H8। এটা কিসের সংকেত ভাইয়া, নাম কি এটা, এটা হইতেছে ন্যাফথালিন, তাই না? ন্যাফথালিন দেখছো, ন্যাফথালিন দেখো নি, ন্যাফথালিন দেখো নি, দেখো ওই যে সাদা সাদা বিভিন্ন, ওই যে ওয়ারড্রপে কাপড়ের ভিতরে টিয়া হয়ে গেলে কাপড়ে দেয়, তারপর অনেক সময় বেসিনে দেয়, মনে পড়ে, সাদা সাদা, অনেক টয়লেটে, পাবলিক টয়লেটে ইউজ করে, গোল 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 গোল, এই যে হ্যাঁ সাদা, এত বড় চক্র, এটাকে বলা হয় ন্যাফথালিন। সাদা সাদা দেখবা যে হইতেছে বিভিন্ন, এটা বেসিনে দিয়ে রাখে, ওয়াশরুমে দিয়ে রাখে, বিভিন্ন সময় এটা হইতেছে জীবাণু ক্লিয়ার করার কাজে হেল্প করে। এটার নাম কি ভাইয়া, ন্যাফথালিন। সংকেত কি, C10H8। এটাকে তাহলে কেমনে লিখতে পারো, এখন আমার একটু লিখে দেখাও, এটাকে আমি এইভাবে লিখতে পারি না ভাইয়া, এই এরকম, এই যে এরকম লিখলাম। লেখার পর আমরা কি করতে পারি, এখানে একটা গোল দিলাম, এখানে একটা গোল দিলাম, মানে কি এটা ঘুরতেছে, এটাও কি
ন্যাফথালিনের সংকেত। আমরা মোটামুটি সবগুলা নামকরণ সব কিছু বেসিক ক্লিয়ার হয়ে গেছে, আশা করি হয়ে গেছে না? ঠিক আছে, আমরা এখন কি ফিরে আসি, কত কিছু শিখলাম আমরা, মাশাআল্লাহ অনেক কিছু শিখে গেছি ধারাবাহিকভাবে। এখন দেখো এখন এগুলো সব মনে পড়ে কিনা দেখো তো দেখি। হাইড্রোকার্বন, অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন চর্বি থেকে আসছে, অ্যারোমেটিক, এটা কি লাগে, মেডিসিনে লাগে। এই যে একটা ন্যাফথালিন জীবাণুনাশক হিসেবে কাজ করে, বুঝছো? এই যে এগুলো আমরা লাগবে, একটা হলো মুক্ত শিকল, একটা হলো বদ্ধ শিকল। এত কিছুর পরে আমরা তো পুরা অনেক কিছু দেখে আসছি, এই পুরা পৃথিবী দেখে আসলাম, তাই না? এই পুরা পৃথিবী দেখে আমরা এখন পরের কিছু, এখানে কিন্তু অনেক কিছু ছিল। দেখো সব কিছু এখন তো সব বুঝবা ইনশাআল্লাহ। দেখো অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন গঠন, একটা হলো মুক্ত, একটা হলো বদ্ধ। মুক্ত শিকল হাইড্রোকার্বনের ভিতরে দুই প্রকার, দেখো এটা আবার দুই প্রান্তে কার্বন মুক্ত থাকে, তাই না? আর বদ্ধ শিকল কি দুই প্রান্তে কি থাকে, চক্র গঠন খায়। এটা একদম দেখাইতেছি, এই যে যেটা আঁকাইছিলাম না 2D, এটা 3D একদম ফিল করতে পারতেছ। এই যে দেখো ঘুরতেছি, বন্ধনগুলো চকচক করতেছে, তাই না? এটা দেখলেই তো মনে থাকা উচিত। এটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো সম্পৃক্ত, একটা অসম্পৃক্ত, স্যাচুরেটেড আনস্যাচুরেটেড। দেখো এটা সিঙ্গেল বন্ড। প্রোপেন, দেখো মনে পড়ে প্রোপেন নাম কেন হলো? প্রোপ 3 কার্বন N। ওকে, এটা দেখো, এটা কি অবস্থা, একটা ডাবল বন্ড আছে, তার মানে কি 1 2 3, এই জায়গায় ডাবল বন্ড আছে না, নাম কি হয়ে যাবে? প্রোপিন। বুঝতে পারছি? বদ্ধশিকলের ক্ষেত্রে যদি আমরা একটু দেখি ভাইয়া, বদ্ধশিকলের ক্ষেত্রে সম্পৃক্ত, এটা কি তিনটা গঠন করা আছে, সাইক্লোপ্রোপেন। ওকে, এটা অসম্পৃক্ত, এটা কিরকম, ডাবল বন্ড আছে, এটা কি সাইক্লোপ্রোপিন। সব বোঝা যায় কিনা? 100% বুঝবা ইনশাল্লাহ। পরে দেখো এই যে এটা এখন বুঝি, অ্যারোমেটিক জৈব যৌগ। অ্যারোমেটিকের ক্ষেত্রে কিরকম হয় ভাইয়া? অ্যারোমেটিকের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, অবশ্যই কি থাকে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের ক্ষেত্রে, এই যে এটা কি বেনজিন, এই চিত্র এখন বুঝছো? এটা যে ন্যাফথালিন, এটা কি বুঝছো? দেখো সাধারণত গিয়ে থাকে 5 6 7 সদস্যের সমতলীয় যৌগ। 5 6 7 না, এখানে কয়টা, 1 2 3 4 5 6, এখানে আবার দেখো আরো বেশি, তাই না? ঠিক আছে, পর্যায়ক্রমে একটি একক এবং একটি দ্বিবন্ধন থাকে। এটাকে কি বলা হয় ভাইয়া? একান্তর দ্বিবন্ধন। বুঝতে পারছো সবকিছু? দেখো এখন এই যেটাও 3D দেখানো হয়েছে, কিন্তু এখানে একটু ভুল করছে তো, এখানে এতগুলো তো হবে না, এ শুধু খালি চক্র অ্যাড করে দিয়েছে, মানে এখানে হবে না, আবার এখানে হবে না, আবার এখানে হতে পারবে না, আবার এখানে হতে পারবে না, বুঝছো? এখানে হলে এখানে হবে না, আবার এখানে হবে না, এখানে হবে না, এখানে হবে না, বুঝছো? এগুলো থেকে হবে না, মানে এর শুধু একটু এই ছবি তো ভাবছে যে মজা করে দিয়ে দিই, ভালোই লাগছে। ওকে ঠিক আছে, এখন দেখো এত কিছু শেখার পর আমরা এখন মহামূল্যবান জিনিস শিখতে আসবো। ওকে, মহামূল্যবান জিনিস, চলো 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 এখন আমরা মহামূল্যবান জিনিস শিখব। মহামূল্যবান জিনিস শেখার ক্ষেত্রে তোমাকে যদি বলা হয় যে প্রোপেনের সংকেত কি ভাইয়া, কি বলতো? প্রোপেন, প্রোপিন, প্রোপাইন, তাই না? দেখো এখন প্রোপেন এখন লিখবে, দেখো আমি শুরুতে কি লিখবো, দেখো প্রোপেন মানে কি 3টা কার্বন, তাই না? 1 2 তারপর 3, হাইড্রোজেন গুলা দাও দেখি, এখানে কয়টা হবে? 3টা, এখানে কয়টা হবে? 2টা হবে, এখানে কয়টা হবে? 3টা। তার মানে এটা একটু টোটাল, যদি এটা আমরা লিখছি গাঠনিক সংকেত, কি লিখছি ভাইয়া? গাঠনিক সংকেত। এটা যদি আণবিক সংকেত লিখি, এটা কি লিখতে চাই? আণবিক সংকেত। তার মানে কার্বন কয়টা? 3টা। হাইড্রোজেন কয়টা? 3 3 6 7 8, হাইড্রোজেন কয়টা ভাইয়া? 8টা। বুঝছো? এটা কি বুঝতেছো? কার্বন কয়টা? এটা সব একসাথে, এটাকে বলা হয় আণবিক সংকেত। কোনটার নাম কি? এটাকে বলা হয় গাঠনিক, এটাকে বলা হয় গাঠনিক। ওই যে আরো 3 নাম্বার না 4 নাম্বার চ্যাপ্টারে পড়ছো না, গাঠনিক সংকেত কাকে বলা হয়, আর এটাকে কি বলা হয়? আণবিক। এটা আণবিক ভাবে কিভাবে আছে সেটা আণবিক। ওকে ঠিক আছে, এই যে জিনিসটা এটা আমরা দেখতেছি, তাহলে গাঠনিক আণবিক এটা আমরা দেখলাম। এটা কি ভাইয়া? প্রোপেন। ওকে, তারপরটা দেখো, পরেরটা একটু দেখি, 1 2 3, এক জায়গায় ডাবল বন্ড, তাহলে হাইড্রোজেন কয়টা হবে? এখানে কয়টা হবে? 2টা, এখানে কয়টা হবে? 1টা, এখানে কয়টা হবে? 3টা। লেখো দেখি এখানে কি হইতেছে, টোটাল কয়টা পেলাম? 1 2 3, কয়টা পেলাম? C3। হাইড্রোজেন কয়টা পেলাম? 3 2 5 6, হাইড্রোজেন কয়টা পেয়েছি ভাইয়া? 6টা। বুঝতেছি? হ্যাঁ বলো তো। তারপর আরেকটা লিখি, আরেকটা একটু লেখো দেখি, আরেকটা হইতেছে 1 2 3, এক জায়গায় দিলাম 3টা বন্ড। ওকে, তাহলে হাইড্রোজেনগুলো একটু দাও দেখি, এখানে হাইড্রোজেন কয়টা হবে? একটা, এখানে হাইড্রোজেন হবে? হবেই না, এখানে হাইড্রোজেন কয়টা হবে? 3টা হবে। এখন দেখি নাম দাও দেখি, এটার নাম কি? C3। হাইড্রোজেন কয়টা?
3 আর 1 4, হাইড্রোজেন কয়টা? 4টা। বুঝতে পারতেছি? এখন দেখো এই যে এই ভদ্রলোকগুলো লেখার জন্য আমি যদি হুট করে তোমাকে এখন বলি, হুট করে তোমাকে একটা যদি সংখ্যা দিয়ে বলি যে বলো তো এটার নাম কি, একটা বড় একটা জিনিস বললাম, মনে করো তোমাকে আমি হুট করে দেখো এটা একটু দেখো তো ভাইয়া, তোমাকে বললাম হইতেছে C7, কি বলছি 7, এইচ হইতেছে 16, এটার নাম কি? কি কষ্টটা হবে, কি করবা? চুপ করে বসে থাকতে হবে। এটার নাম কি? 7 বুঝলাম, হেপ্ট। এখন হেপ্টেন, হেপটিন না হেপটাইন বানাইতে হবে না? 7 কার্বন দিয়ে হাইড্রোজেন গুনে গুনে দেখতে হবে সিঙ্গেল বন্ড আছে না ডাবল বন্ড আছে না ট্রিপল বন্ড আছে, কষ্ট হবে কিনা? তাহলে এটা হুট করে তুমি বের করতে পারবে না। এখন দেখো এটার জন্য আমরা একটা সুন্দর একটা সূত্র আবিষ্কার করার চেষ্টা করতেছি। দেখো এখানে হাইড্রোজেন কয়টা, কার্বনের সাথে কয়টা কার্বন, কয়টা ছিল ভাইয়া? হাইড্রোজেন কয়টা ছিল? কিরকম? 3 দুগুণ 6 যোগ 2, 3 দুগুণ 6 যোগ। কারণ দেখো সি যদি এন সংখ্যক হয়, সি যদি এন সংখ্যক হয় আর হাইড্রোজেন যদি হয় তার সাথে 2 গুণ প্লাস যদি 2 হয় তখন সেটাকে বলা হয় অ্যালকেন। দেখো মিলে কিনা? সি যদি 3 হয়, হাইড্রোজেন হয় 3 দুগুণ 6 আর 2 8, মিলছে? ওকে দেখো এটা, দেখো এটা কি, দেখো সি যদি এন সংখ্যক হয় হাইড্রোজেন কি হয়? ডাবল হয়। দেখো CnH, মিলতেছে? আচ্ছা এটা দেখো এটা কিরকম? সি যদি এন সংখ্যক হয় হাইড্রোজেন হয় 2n-2। দেখো দেখি বুঝতেছি, বুঝতে পারলাম কিনা দেখো, এতটুকু বুঝছো? কি হয় আগে বলো, অ্যালকেনের সংকেত কি? অ্যালকেনের একদম স্ট্রাকচারটা কি? CnH2n+2। অ্যালকিনের ক্ষেত্রে সেটা কি হবে? CnH2n। অ্যালকাইনের ক্ষেত্রে সেটা কি হবে? CnH2n-2। বোঝা যাইতেছে কিনা? বোঝা যায়? ওকে ঠিক আছে। তাহলে এটা যদি হয়ে থাকে আমাকে একটু পরবর্তী অংশটুকু আমরা একটু যাই দেখি। তাহলে এখন তুমি আমার একটু পটাপট বলে ফেলবে, বলো C7H16 এটার নাম কি? একদম নাম বলো, নাম বলো দেখি এটার নাম কি? এটা কিসের মতো? CN এর মতো। এইচ কিরকম? 7 দুগুণ 14, 15, 16, 2n প্লাস কি 2 না? এই সূত্রে অ্যাপ্লাই হয়েছে কিনা দেখো তো, এই সূত্রে হয়েছে কিনা? তাহলে কত? এই যে 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 কি ইজি হয়ে গেল। এই যে দেখো তুমি তো এখন মনে করো যে পৃথিবী উদ্ধার করতে শিখে গেছো। বলো তো নাম কি হয়ে গেল? হেপটেন। বুঝছি? পারা যাবে ভাইয়া? আচ্ছা হুট করে তোমাকে আরেকটা দিলাম, দেখো C8H16। এখন বলি এটার নাম কি? এটা কিসের মতো দেখতে বলো তো? CN এর মতো, H কি 2n এর মতো। তাহলে এটা কি কিসের সংকেত? কি হবে এটা? অকটিন। এই যে বুঝে গেছো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছো অকটিন। তার মানে ইন হয়ে গেল, তাই না? বুঝতে পারতেছি? আচ্ছা আবার একটা হুট করে একটা দেওয়া হোক, সেটা মনে করে দেওয়া হলো কি C6H10। নাম কি বলো তো? কিসের মতো দেখতে দেখো তো? CN এর মতো দেখতে, H2n-2 এর মতো দেখতে, তাই কিনা বলো তো? তাই হয়েছে? বলো এটার নাম বলো, নাম বলো, নাম বলো। কি হয়ে যাবে এটা? হেক্সাইন। এই যে বুঝতে পারছো, পারা যাবে? এখন যে কোনো কিছু বলে হুটহাট পারবা কিনা? পারবা? তুমি এখন যদি এখন এখন একটা নাম বলেও যদি বলি এটা একটু ডিরেক্ট সঙ্গে তাকাও, তোমাকে আমি বললাম হুট করে আমি বললাম হইতেছে আঁকাও দেখি হচ্ছে ডেকাইন, ডেকাইনের সঙ্গে তাকাও। তোমাকে কি বললাম ভাইয়া? তোমাকে বলতেছি হচ্ছে ডেকাইন, বানাও দেখি ডেকাইন। ডেকাইন, ডেকাইন তার মানে কেমন হবে? ডেক মানে বোঝাইতে যাইতেছে হচ্ছে কার্বন সংখ্যা কয়টা হবে? 10টা হবে। ডেকাইন। হাইড্রোজেন তার মানে কয়টা হবে? 18। এই যে কি একটা অবস্থা, মানে তুমি তো মানে কি শিখে গেছে বুঝতেছো? এখন আর তুমি ওই যে একটা একটা গুনে গুণের হিসাব দিন শেষ, বুঝছো? মানে এখন হইতেছে হাতে গণনার দিন শেষ, এখন হইতেছে আমরা ইলেকট্রিক ভোটিং দিব, বুঝছো? ভোট দিয়ে হাতে গণনার ক্ষেত্রে অনেক দুর্নীতি হইতেছে, এখন আমরা ইলেকট্রিক মাধ্যমে ভোট দিব। ইলেকট্রিক মাধ্যমে ভোট দিলে হ্যাক করে আরো বেশি দুর্নীতি হতে পারে, বুঝছো? সো দুর্নীতি তো আটকানো কঠিন। ঠিক আছে, ডেকাইন, C10H18। ওকে ঠিক আছে, এই জানা বুঝতে পারছি।
ওকে, আশা রাখি আমরা বুঝতে পারছি, নামকরণ অলরেডি শিখে গেছি। আরও একটু নামকরণ শিখে, অ্যালকাইল মূলক, নতুন একটা জিনিস দেখবো, অ্যালকাইল মূলক। দেখো দেখো দেখো, নতুন একটা জিনিস, এটা মোস্ট ইম্পর্টেন্ট। কি বলবো ভাইয়া? অ্যালকাইল, বলো। অ্যালকাইল মূলক, দেখো অ্যালকাইল, অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক কাকে বলে জানো? অ্যালকাইল মূলক বলা হবে যদি একটা কাজ হয়। অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলক মানে হইতেছে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন বিয়োগ করা। কি বলতো অ্যালকাইল মূলক মানে কি? অ্যালকেন, অ্যালকেন তো আমরা পারি, তাই না? অ্যালকেন পারো না বলো? অ্যালকেন মাইনাস মাইনাস, কি বলতো? অ্যালকেন মাইনাস হইতেছে 1 হাইড্রোজেন। অ্যালকেন মাইনাস 1 হাইড্রোজেন, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন বিয়োগ করলে সেটাকে কি বলা হয়? সেটাকে কি বলা হয় ভাইয়া? অ্যালকাইল মূলক বলা হয়। ওকে, ঠিক আছে। এখন আমরা এই অ্যালকাইল মূলকটা একটু দেখবো। দেখো তোমাকে যদি এই যে কোনটা, এই যে দেখো, তাহলে এখন তাহলে অ্যালকাইল মূলকের সংকেত কি হবে? সি যদি এন হয়, এইচ কি হবে? 2n প্লাস কি হবে? 1। এটার নাম কি ভাইয়া? এটার নাম হইতেছে অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক, ওকে, এটার নাম হইতেছে অ্যালকাইল মূলক। ওকে, দেখি আবার একটা বানাই দেখি। এই যে এটা একটু মাথায় রেখো, এটার নাম কি ভাইয়া? অ্যালকাইল মূলক। এই অ্যালকাইল মূলককে সুন্দরভাবে আর দ্বারা প্রকাশ করে। কি দ্বারা প্রকাশ করা ভাইয়া? আর। তাহলে যখন অনেক সময় দেখবে শুধু আর দেওয়া হয়েছে, আর মানে কি? অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক কাকে বলে? অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন বাদ দিলে তাকে বলা হয় অ্যালকাইল মূলক। তার মানে কি CnH2n+? তাহলে কি এখানে একটা হাত ফাঁকা থাকলো না? এখনো কিন্তু একটা হাত ফাঁকা থাকলো, মানে তোমাকে বোঝায়। মনে করো তোমার আমি লিখছিলাম হচ্ছে প্রোপেন। দেখো প্রোপেন মানে কি? 1 2 3। তাহলে এখানে হাইড্রোজেন কয়টা হবে ভাইয়া? 3টা। এখানে হাইড্রোজেন কয়টা হবে? 2টা। লাস্টে হাইড্রোজেন কয়টা হবে বলো তো? 3টা হবে না? 3টার জায়গায় যদি আমি যদি 2টা লিখি, তার মানে একটা হাত ফাঁকা থাকবে। একটা, ওই হাতে অন্য কেউ এসে বসবে, ওই হাতে, বুঝছে এতটুকু? দেখো দেখো দেখো, এগুলা মানে এক একটা পর্ব শেষ হবে, তুমি এক একটা মজা পাবা। অ্যালকাইল মূলক বুঝছি? বুঝছি তো না? ওকে, ঠিক আছে। দেখো অ্যালকাইল মূলক বুঝতে থাকলে পরে আরেকটা জিনিস দেখো, অ্যালকাইল আর। অ্যালকাইল মানে কি বোঝায়? আর বোঝায়, তাই না? এই আর, দেখো দেখো দেখো, একটু একটা ছোট্ট করে একটা কথা বলে দেখো, এটা বুঝবা কিনা? আর, আর প্লাস যদি ওএইচ হয়, কখনো কখনো আর প্লাস ওএইচ হয়, কখনো কখনো আর এর সাথে CHO হয়, কখনো কখনো আর এর সাথে COOH হয়। কথা কি বুঝছো? কিছু বুঝি নাই, তাই না? দেখ এখন আমরা এই পর্বটাকে একটু এখানে রেখে আমরা এখন বাকি কাজ শেষ করি। আল্লাহু আকবার। এই যে দেখো, এটুকু কি একটু 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 কি কিছু দেখতে পাইছো? আর এর সাথে কি দিছি? ওয়েস। আর এর সাথে আবার কি দিয়ে রাখছি? CHO। আর এর সাথে আবার কি দিয়ে রাখছি? COOH। এখন দেখো আর মানে কি? অ্যালকাইল মূলক, তাই না? এই যে আর এর সাথে যদি এইরকম হয় না, এইরকম, এটাকে যখন ওএস থাকে, সবার শেষে কি আছে? ওএস, তখন এটা হয়ে যায় অ্যালকোহল। কি বলতো? অ্যালকোহল। এই যে আমরা এখন নতুন করে অ্যালকোহলের সংকেত শিখে যাইতেছি। তাহলে অ্যালকোহল কেমনে হয়? আর মানে অ্যালকাইল মূলক তো বুঝে গেছে। অ্যালকাইল মূলক কাকে বলা হয়? অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন কমে যায়, তার সাথে যদি ওই হাইড্রোজেন একটা কমে গেল, একটা গ্যাপ হইলো না, সেখানে যদি একটা ওএইচ যুক্ত হয়, তখন সেটা কি হয়ে যায়? হ্যাঁ, এই যে সাবাস, মাশাআল্লাহ। এখন দেখো ওই জায়গায় যদি নতুন করে আরেকটা কি যুক্ত হয়েছে? CHO যুক্ত হয়েছে, তখন এটাকে বলা হয় অ্যালডিহাইড। কি বলা হয় বলো তো? অ্যালডিহাইড। বলো তো ভাইয়া, অ্যালডিহাইড। বুঝতেছি? ওকে, এখন সেম জায়গায় ওই আর এর পর একটা যদি এরকম COOH যুক্ত হয়, এটাকে বলা হয় কার্বক্সিলিক অ্যাসিড। কি বলা হয় ভাইয়া? কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড বলা হয়। নাম কি হয়ে গেল ভাইয়া? কার্বক্সিলিক অ্যাসিড। অথবা আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় ফ্যাটি অ্যাসিড। কি বলা হয়? অনেক সময় নাম শুনছো না, ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড, বোঝা যাইতেছে কিছু? দেখো তুমি কত কি শিখতে যাচ্ছ, মাশাআল্লাহ। দেখো তাহলে এই যে অবস্থায় ওটাকে কি বলা হয়, তখন কি বলা হবে ভাইয়া? ফ্যাটি অ্যাসিড। বুঝতে পারছি? দেখো এখন আমরা এটার নামকরণ দেখবো, ওকে। দেখো এখন দেখো, তোমাকে যদি মনে করে এইরকম লিখছি, কার্বন 1টা 2টা 3টা, তাহলে কি কি থাকার কথা? শুরুতে থাকার কথা হাইড্রোজেন 3টা, তারপর হাইড্রোজেন 2টা, তারপর কি হাইড্রোজেন কয়টা থাকে? 3টা। 3টা না হয়ে আছে 2টা হয়ে একটা দিয়ে দিছে ওয়েস। এটা কি হয়ে গেল?
অ্যালকোহল, এটা কি হয়ে গেল? অ্যালকোহল। অ্যালকোহল হইলে নামের শেষে ওল হয়, নামের শেষে কি হয়? উল। উল, ওকে, নামের শেষে ওল। তাহলে এটা কয় কার্বন বিশিষ্ট ভাইয়া? 3 কার্বন। 3 কার্বন হলে তার নাম কি হয়ে যায়? মিথ ইথ প্রোপ। প্রোপ। এতদিন ছিল প্রোপেন, প্রোপেন থেকে কি হয়ে গেল? একটা হাইড্রোজেন বাদ গেল, তখন হয়ে গেল অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক হলে তখন নাম হয়ে যায় প্রোপাইল। কি হয়ে যায়? প্রোপাইল। তখন ওই জায়গায় নতুন করে একটা ওএস যুক্ত, ওএস মানে কিসের? অ্যালকোহল না? এখন এটাকে বলা হয় প্রোপানল। প্রোপা লাস্টে অল, অল, প্রোপানল। এই যে অ্যালকোহল, একটা অ্যালকোহলের নাম পাইছে, নাম কি ভাই? এটার নাম কি? নাম কি দেখো তো? প্রোপানল। বোঝা যাইতেছে কিছু? বোঝা যাইতেছে? প্রোপানল, এটার নাম কি হয়ে গেল? প্রোপানল। তাহলে তুমি একটু বলো পেন্টানল কেমন হবে? পেন্টানল, পেন্টানল 5টা কার্বন হবে তাই না? 1 2 3 4 5। তারপরে কি দিবা? হাইড্রোজেন দিয়ে দাও, হাইড্রোজেন দিয়ে দাও। এখানে কয়টা হবে? 3টা। এখানে কয়টা হবে? 2টা। এখানে কয়টা হবে? 2টা। এখানে কয়টা হবে? 2টা। এখানে কয়টা হবে? 2টা হয়ে একটা ওয়েস। এটার নাম কি ভাইয়া? নাম নাম বলো বলো বলো, এটার নাম কি হবে ভাইয়া? এটার নাম হবে পেন্টা। কি হবে বলো তো? বলো বলো, এটার নাম বলো। এদিকে তাকাও দেখি, এটার নাম কি হবে? পেন্টানল। এই যে তুমি বুঝে গেছো, পেন্টানল। অ্যালকোহলের নামকরণ করা বুঝে গেছো? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটা হলো অ্যালকোহলের নাম। অ্যালকোহলের পরে আরেকটা শিখছিলাম অ্যালডিহাইড। অ্যালডিহাইড, আচ্ছা দেখো ওই ওই পেজে আমি এটা লিখে দিই। দেখো অ্যালকোহল আছে না, অ্যালকোহল হিসেবে নামের শেষে কি হয়? ওল হয়। কি হয় বলতো? ওল। অ্যালডিহাইড হলে নামের শেষে ন্যাল হয়। কি হয় বলতো? ন্যাল, মানে জফালা আকার। দেখো এটা কিরকম হয়? ন্যাল। আর কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড হইলে দেখো নামের শেষে হয় অয়িক অ্যাসিড। কি হয় ভাইয়া? অয়িক অ্যাসিড। অয়িক অ্যাসিড। তোমাকে একটা সুখবর দেই, এই 3টা হইলে 19 শেষ। আর নতুন কোনো নামকরণ শিখতে হবে না, তোমার কাজই শেষ। পারা যাবে না? অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন তো ভালো মতো শিখছো। এখন শুধু অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড হইলে 19 শেষ। খুশি? আর কিছু লাগতেছে না মাশাআল্লাহ। এক ক্লাসে তোমার 19। এটা 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 টিচার কয় মাস পড়ায়? 3 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, দীর্ঘ সময় পড়ায়, তারপর স্টুডেন্ট বোঝে না। সেটা একটা ক্লাসে, একটা ক্লাসে বুঝতে কি ভালো হবে না? এবং বিশ্বাস করো, 3 মাস যদি ক্লাস করো, আশা রাখি এর বেশি কিছু শিখবা না। তবে বলতে পারি এর চেয়ে কম শিখবা। বুঝছো? ইনশাআল্লাহ দেখো, প্রমাণ পেয়ে দেখেছি। মনে করো যে এর চেয়ে বেশি কিছু আসলে পসিবল না, আই থিঙ্ক। বুঝছো? ইনশাআল্লাহ তারপর ধাপে ধাপে বুঝতে পারবা। তাহলে দেখো এটার নাম কি ভাইয়া? অ্যালকোহল, ওল। অ্যালডিহাইড, ন্যাল। কার্বক্সিলিক অ্যাসিড, ওয়িক অ্যাসিড। ওকে, ঠিক আছে ঠিক আছে। এখন আমরা একটু ওইদিকে ঘুরে আসি। দেখো কি কি করলাম। এটার নাম হয়ে গেল প্রোপানল, পেন্টানল। পরের পেজে আসি। দেখো এখন এখান থেকে অ্যালডিহাইড বানাবো দেখি। অ্যালডিহাইড, অ্যালডিহাইড দেখো তো 1 2 3 এরকম দিয়ে দিলাম। আচ্ছা, তার মানে এটা কি হয়ে গেল? প্রথমে কি একটা H3, তারপর H2, তারপর আবার H3 না হয়ে কি হয়ে গেল? H2। 2 হওয়ার পর একটা ফাঁকা জায়গা আছে না, ওই ফাঁকা জায়গায় সুন্দর করে অ্যাড করে দিলাম CHO। মনে পড়ে? CHO থাকলে নামের শেষে কি হয়? আর COOH হলে নামের শেষে কি হয়? ওয়িক অ্যাসিড, ওয়িক অ্যাসিড। ওকে, তাহলে এখানে কি হয়? এটা তার মানে কি হবে? কয় কার্বন দেখো তো? 3 কার্বন হওয়ার ক্ষেত্রে আরেকটা জিনিস, যখন অ্যালডিহাইড যুক্ত হয়, এই অ্যালডিহাইডের নিজেও একটা কার্বন আছে। কার্বন তোমাকে মোট গুনতে হবে, যত কার্বন আছে সব গুনতে হবে, কাউকে বাদ দেওয়া যাবে না। তাহলে কার্বন এখানে কয়টা হইলো? 4টা। এখন কিন্তু 3টা নেই। তার মানে বুঝো 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন থেকে 4 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড তৈরি হয়। বোঝা যাচ্ছে? ওকে, এটার নাম কি হবে ভাইয়া? এটার নাম বলো। বিউট। কি হবে? এই যে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ছেলে তো বুঝে গেছে। বিউটানেল। ক্লিয়ার? তাহলে বিউটানেল তুমি একটু যদি হেক্সানেল বানাইতে বলি, পারবা? হেক্সানেল কেমনে বানাবো বলো তো? 1 2 3 4 5টা আগে লিখবো তাই না? কারণ একটা কম লিখতে হয়। তাহলে এখানে 3, এখানে হইতেছে 2, এখানে হইতেছে 2, এখানে হইতেছে 2, এখানে হইতেছে 2, পাশাপাশি সবার শেষে আবার কি একটা CHO। CHO। ওকে, ঠিক আছে। তাহলে এটার নাম কি ভাইয়া? এটার নাম কি দেখো তো, কি হবে এটা? এটার নাম হয়ে গেল হেক্সা, হেক্সা, হেক্সানেল। বুঝছো? এই যে মাশাআল্লাহ শিখে গেছে না? ঠিক আছে, এখন দেখ এটা বুঝছি।
ওকে, এটা আমরা বুঝতে পারছি। তাহলে এটা আমরা বুঝতে পারলাম হেক্সানেল হইলো। এখন পরের একটা জিনিস দেখি, পরের একটা তাহলে এখন তুমি বলো এটা পরেরটা একটু বানাই, ছোট করে একটু বানাই দেখো। 1 2 2 কার্বন বিশিষ্ট, প্রথমে কি থাকবে হাইড্রোজেন 3টা, পরে হাইড্রোজেন কয়টা থাকবে, একটা কমে যাবে, একটা কমে গিয়ে এখানে যদি COOH যুক্ত হয়, এখন বলো কার্বন মোট কয়টা হয়ে গেল, 3টা হলে নাম কি হবে, নাম কি হবে, আগে হবে এই যে মাশাআল্লাহ, এই ছেলে তো ভিআইপি হয়ে গেছে। এটার নাম কি হয়ে গেল, প্রোপানয়িক অ্যাসিড, বুঝছো, প্রোপানয়িক অ্যাসিড, প্রোপানয়িক অ্যাসিড, বুঝছো। তোমার নেক্সট ক্লাসে কিন্তু একটু ফাটাই দিতে হবে, বুঝছো, মানে দেখা যাবে যে টিচার বলার আগে আগে তুমি বলতেছো, মনে করবে যে ভালো ভিআইপি হয়ে গেছে। তো প্রোপানয়িক অ্যাসিড পারা যাবে। এখন তুমি আমাকে একটু পেন্টানয়িক অ্যাসিড বানাই দাও তো দেখি। পেন্টানয়িক অ্যাসিড হলে কি লিখতে হবে, কার্বন কয়টা হবে, 1 2 3, কিন্তু মূলে হবে 4টা, পরে একটা যোগ হবে। তাহলে কি হবে দেখো তো, এটা যদি হয় এখানে হবে 3টা, এখানে হবে হইতেছে 2টা, এখানে হবে হইতেছে 2টা, এখানে হবে হইতেছে 2টা, এন্ড শেষে একটা COOH যুক্ত হবে। মোট কার্বন কয়টা হয়ে গেল, 1 2 3 4 5। তাহলে আমরা নাম কি বলবো, এটার নাম আমরা বলবো ভাইয়া পেন্টানয়িক অ্যাসিড, পেন্টানয়িক অ্যাসিড, নয়িক অ্যাসিড, বুঝতে পারতেছি। ওকে, ক্লিয়ার, ঠিক আছে। তাহলে এই যে মোটামুটি তুমি অ্যালকোহলের কয়েকটা নাম বলো দেখি, মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল, পেন্টানল। অ্যালডিহাইড বলো, মিথানেল, ইথানেল, প্রোপানেল, পেন্টানেল। অ্যালডিহাইড মানে কার্বক্সিলিক অ্যাসিড বলো, মিথানয়িক অ্যাসিড, ইথানয়িক অ্যাসিড, প্রোপানয়িক অ্যাসিড, বিউটানয়িক অ্যাসিড, পেন্টানয়িক অ্যাসিড। অ্যাসিড বলতে হবে, বুঝছো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখো দেখো দেখো, আমরা একটু পূর্বের পাঠে ফিরে যাই। এই যে কোথায় কোথায় যেন দেখা যায়, এই যে আসো আসো আসো। এখন একটু সুন্দর জিনিস আসো, সুন্দর জিনিস। এখন আমরা দেখবো একটা জিনিস, সেটা হলো সমগোত্রীয় শ্রেণী। কি বলতো, সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণী বা হোমোলোগাস সিরিজ, এটা কি, এটা বলা হয় সমগোত্রীয় কারা, অ্যালকেন, যাদের সিঙ্গেল বন্ড থাকবে সবাই অ্যালকেন। সেটা মিথেন হোক, ইথেন হোক, প্রোপেন হোক, বিউটেন হোক, পেন্টেন হোক, অক্টেন হোক, ননেন হোক, ডেটেন হোক, যা হোক সবাই কি অ্যালকেন। কারণ যারা সবাই একই মূলক থাকে তাদেরকে কি বলা হয়, সমগোত্রীয় বলা হয়। তার মানে কি অ্যালকেনে যারা থাকবে সবাই অ্যালকেন গ্রুপ। তারপর অ্যালকাইন, অ্যালকোহল, সেটা মিথানল হোক অথবা ডেকানল হোক, সবাই কি অ্যালকোহল। আবার শুরুটা যারা হয়তো বা ওই যে ইথানেল হোক অথবা ননানেল হোক, সবাই কি হবে অ্যালডিহাইড। আবার আবার অয়িক অ্যাসিডের ক্ষেত্রে একটা হইতেছে প্রোপানয়িক অ্যাসিড হোক অথবা পেন্টানয়িক অ্যাসিড হোক, সবাই কি, সবাই হইতেছে কার্বক্সিলিক অ্যাসিড। বুঝতে পারতেছি। তার এদের মাঝখানে ব্যবধানটা কি থাকে জানো, এদের মাঝখানে ব্যবধান থাকে শুধু এতটুকু, দেখো CH2, এটা মিথাইল মূলকের ব্যবধান থাকে, তাই না, দেখো তো, মানে একটাতে কার্বন বেশি একটাতে কার্বন কম, তার মানে মাঝখানে ব্যবধান এটা না, এইটুকু ব্যবধান থাকে কিনা বলো তো। তার মানে এগুলার মাঝখানে শুধুমাত্র কি ব্যবধান থাকে, মাঝখানে থাকে হইতেছে এই যে এটা ব্যবধান। এই ব্যবধানটার নাম কি বলতো, এই ব্যবধানটার নাম হইতেছে মিথাইল মূলকের ব্যবধান। কি থাকে বলতো, এটার নাম কি, মিথাইল মূলক, বুঝতেছি, এই মিথাইল মূলকের ব্যবধানটা থাকে। ওকে, ঠিক আছে। আমাদের টাইম কত বলো তো, 42। আচ্ছা, আমাদের কিন্তু এখনো হাফ, অর্ধাংশ আরো বাকি আছে। আচ্ছা, এখনো অর্ধাংশ বাকি আছে, বুঝছো। এখন একটু গতি বাড়াই দিই, কি বলো, গতি বাড়াই দিই। তুমি বেসিক শিখে গেছো না, এখন তোমাকে নিয়ে দৌড়ানো যাবে। এতক্ষণ যা বললাম খুবই আস্তে ধীরে ঠান্ডা মাথায়, কারণ এইটা নাম তুমি না বুঝলে তোমাকে নিয়ে কাজ করবো কি, এটা বুঝতেছো, একটু বুঝতেছো। তাহলে তোমাকে তুমি একটু ওই যে অ্যাঙ্গেলটা একটু বাঁকাই দাও তো, পিছনে অ্যাঙ্গেলটা একটু হালকা একটু বাঁকাই দাও, হ্যাঁ একটু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, শব্দ যেন না হয় আবার খুব বেশি। আচ্ছা ঠিক আছে, অল্প একটু, আমিও একটু জিরাই নিই। ওকে ঠিক আছে। তাহলে এই যে মিথাইল মূলকের কি থাকে ভাইয়া, ব্যবধান থাকে। মিথাইল মূলকের মাঝখানে এই ব্যবধানটাই থাকবে না বলো। আচ্ছা, অত বেশি তার দরকার নেই, হালকাই তো সাউন্ড হবে। আচ্ছা, তার মানে কি মাঝখানে একটু ব্যবধান না বলো, বুঝতে পারছো কিনা, বুঝতে পারছি। ওকে দেখো, এই এটা তার মানে কোন গ্রুপ, অ্যালকেন গ্রুপ। এটা কি দেখো দেখো তো, অ্যালকেন গ্রুপ। এটা কি গ্রুপ বলো তো, অ্যালকিন গ্রুপ। এটা কি গ্রুপ, অ্যালকাইন গ্রুপ। ঠিক আছে কেন। এখন এই যে দেখো, যে সকল যৌগের কার্যকরী মূলক একই হয়, কি একই বলো তো,
কার্যকরী মূলক একই হওয়ায় তাদের ভৌত এবং রাসায়নিক ধর্ম গভীরভাবে মিল থাকে, তাদেরকে কি বলা হয়? একটা সাধারণ সংকেত থাকে, এদেরকেই বলা হয় সমগোত্রীয় শ্রেণী। এখন তুমি বলো অ্যালকেন সেটা 1 কার্বন বিশিষ্ট হোক, 3 কার্বন বিশিষ্ট হোক আর 5 কার্বন বিশিষ্ট হোক, সবাই কি অ্যালকেন না? সবার বৈশিষ্ট্য মোটামুটি সেম হবে কিনা? তাই হবে কিনা বলো? হবে না? এই যে ঠিক আছে, তাহলে এখন তুমি এইদিকে একটু আসো। সমগোত্রীয় শ্রেণী সাধারণ সংকেত, অ্যালকেন সংকেতটা কি মনে আছে? CnH2n+2, যেমন কি মিথেন, ইথেন। এখন এগুলো বুঝতেছি কিনা? ওকে, অ্যালকিন, অ্যালকিনের ক্ষেত্রে কি হয়? CnH2n, দেখো ইথিন প্রোপিন, এটা ইথিন থেকে কেন শুরু হলো? ইথিন থেকে কেন শুরু হলো বলো তো? এটা কি 1 কার্বন হওয়া সম্ভব? ডাবল বন্ড আছে, 1 কার্বন হওয়া সম্ভব? 1 কার্বন হইতে গেলে তো তোমার ডাবল বন্ড দেওয়ার কেউ নেই, একা একা থাকতে পারবে না তো। কারণ এই জন্য এটা 1 কার্বন বিশিষ্ট হয় না। মনে আছে? মনে পড়ে যে 1 কার্বন দিয়ে তো ডাবল বন্ড গঠন করতে পারবে না, বুঝলি? তারপর অ্যালকাইন, কি বলতো? CnH2n-2, এটাও কি ইথাইন দিয়ে শুরু, এটাও কি 1 কার্বন হওয়া সম্ভব? 1 কার্বন 3টা বন্ড কাকে দিবে? যেমন হতে পারবে। তখন কি দরকার? এখানে 1 কার্বন হবে না, শুরু হয় কই থেকে? 2 কার্বন থেকে। অ্যালকোহল, এবার মনে পড়ে কেন দেখো তো, CnH2n+1 সাথে একটা OH, বুঝছো? অ্যালকোহল না? এটাকে বলা হয় মিথানল, ইথানল। এই যে অ্যালডিহাইড কিরকম? CnH2n+1 সাথে কি CHO, এটাকে বলা হয় অ্যালডিহাইড। এই যেমন ইথানেল, বুঝছি? কার্বক্সিলিক অ্যাসিড, দেখো CnH2n+1 সাথে একটা COOH, এটা কি ইথানোয়িক অ্যাসিড। সবগুলো বোঝা গেছে? এই পেজটা সুন্দর করে স্ক্রিনশট, চোখ দিয়ে স্ক্রিনশট দেবা না ফোন দিয়ে স্ক্রিনশট দেবা, যা ইচ্ছা দাও। এটা এটা জানবা, দেখবা যে তোমার মোটামুটি তুমি এই যে 9-10-এ এর বাইরে তোমাকে দরকার পড়বে না। বলতে পারো যে 95% ইনশাল্লাহ। 95 কেন, 99% কাভার, বুঝছো? 99% নাম এটা দিয়ে পাবো, বুঝছি? পারা যাবে? ওকে, ঠিক আছে ঠিক আছে, দেখি পরবর্তী অংশতে আসি। পরবর্তী অংশতে আসলে তো আমাদের অন্যায় হয়ে যাবে, আমাদের একটু নিচে যাই। এই যে এখন আসো, হাইড্রোকার্বন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। দেখো দেখো দেখো, চেনো কিনা? এটা কি কার মতো লাগে? মিথেনের মতো লাগে না? একটা কার্বন 4টা হাইড্রোজেন। এটা কার মতো লাগে? এটা একটা কার্বন, এটা একটা, মাঝখানে 2টা, এখানে 2টা হাইড্রোজেন, এখানে 2টা। এটার নাম কি বলো তো? নাম কি এটার? নাম কি এটার? ইথিন। আচ্ছা, এখানে কয়টা? এখানে একটা কার্বন, এখানে কার্বন, মাঝখানে 3টা বন্ড, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। নাম কি? কিসের মতো লাগে? ইথাইন। পারা যাচ্ছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপর হাইড্রোকার্বন, হাইড্রোকার্বনের ভিতর কি কি আছে? অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। ওকে, এটা হচ্ছে সম্পৃক্ত, কিছু আছে সম্পৃক্ত আর অসম্পৃক্ত জৈব যৌগের একটি সম্পূর্ণ নির্দেশিকা। ওকে, ঠিক আছে। পরবর্তী, এখন দেখো এই হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন দেখো যেগুলো যেগুলো পড়লাম, এখন দেখো এখন পড়াটা ইজি হয়ে গেছে। একটু রিভিশন দাও তো দেখি। হাইড্রোকার্বন, হাইড্রোকার্বনটা কি কি ভাবে হইতে পারে? অ্যালিফ্যাটিক, অ্যারোমেটিক। তারপর অ্যালিফ্যাটিক আবার কি হয়? ওপেন, সম্পৃক্ত, অসম্পৃক্ত। তার ভিতরে আবার সম্পৃক্ততে যদি আসি তখন হয়, সম্পৃক্তের নাম কি হবে? অ্যালকেন। এগুলো আমরা বলে ফেলছি। কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে, কি থাকে? সিগমা। কি থাকে? সিগমা। আর কি অসম্পৃক্তের ক্ষেত্রে কি হবে বলো তো? আচ্ছা, এটা হবে অ্যালকিন, আরেকটা হবে অ্যালকাইন। ওকে, এটা ডাবল বন্ড আর এটা হচ্ছে ট্রিপল বন্ড। একটাতে কি থাকে? একটা সিগমা বন্ড, একটা পাই বন্ড। আর এটাতে কি থাকে? একটা সিগমা, 2টা পাই। বোঝা গেছে? ওকে, দেখো এগুলো কি রিভিশন দিব। দেখো সম্পৃক্ত কাকে বলা হয়? সম্পৃক্ত, দেখো দেখো দেখো, এগুলো বাচ্চার মতো গল্প বলতেছে। দেখো এগুলো আমরা কত আগে শেষ করে ফেলছি। দেখো দেখো, সাধারণ সংকেত কি থাকে? CnH2n+2, এদেরকে প্যারাফিন বলা হয়। এটা একটা এমসিকিউ। কি বলা হয়? প্যারাফিন কেন বলা হয় জানো? প্যারাফিন মানে আসক্তিহীন। তুমি বলে অ্যালকেন সিঙ্গেল বন্ড না, শক্তিশালী বন্ড না? ওর যদি শক্তিশালী বন্ড থেকেই থাকে, ও কি অন্য কারোর সাথে মিশতে চাইবে? ও নিজেই তো শক্তপোক্ত আছে, ওকে না অন্যের সাথে মিশতে চাইবে। এই জন্য অন্যের সাথে মিশতে চায় না, এই জন্য এটাকে বলে প্যারাফিন বা আসক্তিহীন। কাকে বলা হয় প্যারাফিন বা আসক্তিহীন? কে সেটা? অ্যালকেন। ওকে, অ্যালকেনকে বলা হয় প্যারাফিন। আচ্ছা, কার্বন কার্বন একক বন্ধন থাকে এবং অত্যন্ত শক্তিশালী, তাই এরা অনেকটা নিষ্ক্রিয়। ওকে, নামকরণের শেষে কি হয়? এন যুক্ত হয়। দেখো এগুলো সব পরিচিত জিনিস। অ্যালকাইনের অ্যালকাইন মূলক, আরেকটি অ্যালকাইল মূলক, এই যে এটা আমরা শিখছি কিনা, একটু আগে শিখলাম, মনে পড়ে? অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক কাকে বলা হয় ভাইয়া? অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন মাইনাস করে দেয়, একটা হাইড্রোজেন যদি মাইনাস করে, তাইলে সেটা কি হয়ে যায়? অ্যালকাইন মূলক। যেমন এখান থেকে সংকেতটা কি হয়ে যায়? CnH2n+1। শেষের নামকরণ কি হয়? আইল। আইল কি হয় বলো তো? আইল। যেমন মিথাইল, ইথাইল, বিউটাইল, পেন্টাইল।
বুঝছি? ঠিক আছে, এটা কি দেখো তো, N1 মিথেন, N2 হলে কি হবে ইথেন, N3 হলে প্রোপেন, N4 হলে বিউটেন। এগুলো আমরা পারি কি না? এগুলো আমরা কবে শেষ করে আসছি? দেখো এখন দেখো, এই যে এখন আমরা দেখবো অ্যালকেনের প্রস্তুতি। তোমাকে একটু সামারি দিই। এখন আমরা কি শিখবো জানো? এতক্ষণ নামকরণ শিখলাম, এখন শিখবো অ্যালকেন কেমনে বানাতে হয়, অ্যালকেন কিভাবে ব্যবহার হয়। তারপর কি শিখবো জানো? তারপর শিখবো হইতেছে অ্যালকিন কিভাবে তৈরি হয়, অ্যালকিনের কিভাবে কাজ করে। তারপর শিখবো কি জানো? অ্যালকাইন কিভাবে শুরু হয়, অ্যালকাইনতে কিভাবে কাজ করতে হয়। তারপর 4 নম্বর কি শিখবো জানো? 4 নম্বর শিখবো হইতেছে অ্যালকোহল কিভাবে শুরু হয়, অ্যালকোহল কিভাবে কাজ করে। তারপর শিখবো কি জানো? তারপর শিখবো হইতেছে অ্যালডিহাইড কিভাবে তৈরি হয়, অ্যালডিহাইড কিভাবে কাজে লাগে। তারপর কি শিখবো জানো? তারপর কি শিখবো হইতেছে কার্বক্সিলিক অ্যাসিড কিভাবে তৈরি হয়, কার্বক্সিলিক অ্যাসিড কিভাবে কাজে লাগে। বুঝছো? তারপর কি শিখবো জানো? তারপর কি শিখবো হইতেছে পলিমার কিভাবে গঠন হয়, পলিমার কি কাজে লাগে, এবং এই যে অ্যালকো এটা আমাদের বাস্তব ক্ষেত্রে কোন কাজে লাগে। আমরা যে প্লাস্টিক তৈরি করি, আমরা যে সুতা তৈরি করি, আমরা যে পাইপ তৈরি করি, সেটা কিভাবে এখান থেকে আসে। আবার আমরা যে ব্রাশ করি, ব্রাশ, এই ব্রাশটা কিভাবে এখান থেকে আসে। বুঝছো? এতক্ষণ যতটুকু আলোচনা করছি এখনো ঠিক হইতে পারে এতখানি সময় বাকি আছে। তোমার এনার্জি বলো। হ্যাঁ হ্যাঁ মানে এতক্ষণ যা আলোচনা করছি এতখানি আবার বাকি আছে, এতখানি আবার এর চেয়ে বেশি হইতে পারে। বুঝছো? তো এতখানি বাকি আছে, বুঝছো? তো এই হলো অবস্থা। কিন্তু বিষয়টা হইতেছে তুমি মজার করে সব কিছু শিখতে পারবা, তোমার মেন্টাল হেলথ ভালো থাকতে হবে। তাছাড়া তো তোমার তো জোর করে একটু চাপাই দিলে তো তুমি বুঝতে পারবে না। কেবল তো আজকে নাম টাম শিখলাম, তাহলে এটা নিয়ে একটু আরেকবার কাজ করা উচিত, তাই না? ঠিক আছে, ওকে। তোমার সার্বিক প্রয়োজনের তাগিদে আমরা দেখা গেল এখান থেকে এই যে দেখো 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 এগুলো পুরো পৃথিবী বাকি আছে, বুঝছো? পৃথিবী এখনো বাকি আছে। আচ্ছা, এখন হইতেছে স্লাইড অর্ধেকের বেশি বাকি আছে, কিন্তু আগে যে আমরা লিখছি প্রচুর, এখন লিখতে হবে কম। বুঝছো? এখন স্লাইডে অনেক কিছু আমরা শেখাইতে পারবো। বুঝছো? ঠিক আছে, তাহলে আমরা কি করব? আচ্ছা, আমি তো এখনো এই যে ঠিক, তারপর এর ফাঁকে লিখতে হবে, অনেক কিছু ইয়ে করতে হবে। তার মানে আমরা কি করতে পারি বলতো? এখান থেকে কি শুরু করতে পারি? এখানে আমরা বলতে হচ্ছে আপকামিং, ওকে। তোমার সুবিধার্থে এটাকে আমরা বলে দিলাম আপকামিং সামনেতে, ওকে। যারা স্টুডেন্ট আছো এনার্জি হারাই গেলে হবে না, এই জন্য তোমাদের জন্য একটা আপকামিং নিউজ নিয়ে আসতেছি। আপকামিং, ওকে, আপকামিং আপকামিং। ঠিক আছে, এটার কালার কি? এটার কালার এটা দিলাম, দিয়ে হাইলাইট করে দিলাম আপকামিং, সামনেতে আসতেছে। এবং সামনেতে যেহেতু আসতেছে তার মানে আমাদের কি করতে হবে? আমাদের হইতেছে যদি মনে হয় যে হ্যাঁ ইফেক্টিভ কাজে দিতেছে, আগে সেটা আগে বলো দেখি ইফেক্টিভ কিনা। যা শিখছে সব সব ক্লিয়ার হইতেছে না একদম, মানে ভালো শিখতেছি। যেই এখন তুমিই বলো, যে হাইড্রোকার্বন এতদিন বড় ভাইতে শুনে আসছো, অনেক কঠিন অনেক কঠিন শুনে আসছো, সহজ না? একটা মজার জিনিস না, দারুণ একটা জিনিস। এই যে দেখো এতগুলা নাম, ওরা যদি সঠিক পদ্ধতিতে না শিখে তাহলে তো মনে থাকবে না। ও যখন দেখে একটু আগে দেখলো হইতেছে হচ্ছে পেন্টিন, হুট করে দেখে পেন্টাইন কেন হইলো, এই যে একটা কঠিন অবস্থা, হুট করে আবার দেখে পেন্টানল, তারপর পেন্টানোয়িক অ্যাসিড, এই যে এগুলো উল্টাপাল্টা দেখে ও আর বুঝতে পারে না। বুঝছো? তো সেই জিনিসটা একটু ধারাবাহিকভাবে শিখলে পারা যাবে না? ওকে, ঠিক আছে, আশাবাদী পারা যাবে। সো যদি মনে হয় যে ইফেক্টিভ, তাহলে কি করতে হবে? আমাদের আপকামিং ক্লাসের জন্য একটু অপেক্ষা করতে হবে। আর এমবিবিকে সায়েন্স ক্লাবে সাথে মানে আমি আজ পর্যন্ত কোনোদিনও কিন্তু বলিনি যে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে, এগুলো আমি বলি না। বুঝছো? এটা তোমার প্রয়োজনে, সাবস্ক্রাইব করলে তুমি কানেক্টেড থাকতে পারবা, আর সাবস্ক্রাইব না করলে তোমার দরকার নেই, তার মানে এটা দরকার নেই। বুঝছো? এটা কানেক্টেড থাকা তোমার প্রয়োজন, আমি দিতেছি, এটা আমার দায়িত্ব, রেসপন্সিবিলিটি। আমার আল্লাহ তাআলা কিছু নলেজ দিছে, তোমাদের কাছে শেয়ার করতেছি। যদি মনে হয় এটা তোমার জন্য ইফেক্টিভ, তুমি কানেক্টেড থাকবা। যদি মনে হয় যে ইফেক্টিভ না, তোমার দরকার নেই। বুঝছো? তাছাড়া কোনো দিন আজ পর্যন্ত কোনো দিন লাইফ টাইমে কোনো দিন কোনো ভিডিওতে বা কোনো ইয়েতে কাউকে বলিনি সাবস্ক্রাইব করো, অথচ সাবস্ক্রাইব নিয়ে কিন্তু নিয়মিত ইমোশনাল ব্ল্যাকমেল চলে, তাই না? আমি আশা করি এই জিনিসটা করবে না। তোমাদের প্রয়োজন হলে করবা, নইলে দরকার নেই। ভিউজ তোমাদের প্রয়োজন হলে দেখবা, না হলে দরকার নেই। ওকে, আমার দায়িত্ব আমি পালন করতেছি। আজ হোক কাল হোক,
কারো না কারো উপকারে আসবে। ওকে, ঠিক আছে, আশাবাদী পরবর্তী আপকামিংয়ে চোখ রাখো। ঠিক আছে, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। ততদিন আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। পার্ট 2-তে আসতেছে, পার্ট 2। ওকে, ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।